আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? এতক্ষণ সাউন্ড অফ ছিল, এই জন্য আপনারা কিছু শুনতে পান নাই। ঠিক আছে। আহ কি কার রুমমেট কি জানি করছে, বুঝলাম না এখানে কি পারিবারিক আলাপ আলোচনা কেন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রকেট রকেট কনে পাচ্ছিস বাবু? রকেট কেন পাচ্ছিস? ওয়ালাইকুম সালাম বাচ্চা লোক। আলহামদুলিল্লাহ আছি ভালো। ওকে ওকে ফাইন, ঠিক আছে। ওকে, আসেন আসেন আমরা সবাই জয়েন করি। হ্যালো বস, কি অবস্থা? জি স্যার, ফিজিক্স নিয়ে টেনশন কেন আছেন? কেন আছেন? ফিজিক্সের কোন জায়গাটায় টেনশন? কি পারতেছেন না? একদিন কি আপনারা আহ, এই যে আমরা মাইটি টিম, বাজে কথা বড়রা, আমরা ব্র্যাড টিম, ব্র্যাড, ওরা পারে না, ওরা 5 জন মিলে আমাদের দুজনের সাথে খেলতে আসে। ঠিক আছে, ওরা দুর্বল। ঠিক আছে, এই রুমটা আজকে খুব নতুন লাগছে। আমি যদি তোদেরকে একটু ক্যামেরা নিয়ে এই রুমটা দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আচ্ছা, ওকে। এই যে আসছে শিখর ওনার, কে শিখর ওনার? শাহির ভাই, মানে শিখর সিইও শাহির ভাই আর কি। শাহির চৌধুরী। কিরে ভাই, গরম লাগতেছে কেন? ও, এই একাম করছো? দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। ঠিক আছে। হ্যাঁ সাবিলা নূর, আমরা আমরা সবাই আসলে আমরা এই 300 জন মানুষ তোমার জন্যই এখানে এসে বসছি। সাবিলা নূর, মানে ওর নামটা সমস্যা না ভাই, ওর কমেন্টটা সমস্যা ভাই। ঠিক আছে, ওর কমেন্টটা সমস্যা। ঠিক আছে, নষ্ট কোথাকার। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আসেন আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা আজকে হচ্ছে প্রিজম নিয়ে পড়াশোনা করব। সো প্রিজম নিয়ে অনেকগুলা কথাবার্তা আছে। আমরা হয়তো প্রিজম নিয়ে আমাদের 2টা ক্লাস লাগতে পারে। আমাদের নতুন নতুন রুম হচ্ছে, আমাদের স্টুডিও রেনোভেট হচ্ছে, নতুন স্টুডিও হচ্ছে। বেসিক্যালি তোমাদের একটু বলে নেই, তোমাদের আর্টস এবং কমার্সের আর্টসের ফ্রেন্ডরা বেসিক্যালি যারা শিখতে হচ্ছে এতদিন এসএসসির কোর্সে বা এইচএসসির কোর্সে বা ইভেন এইচএসসির একাডেমিক বা লক্ষ্য জিপিএ 5 এর কোর্সে শুধু হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি করতো। তো ওদের জন্য আমরা হচ্ছে এখন একটা আর্টসের অল সাবজেক্টের, মানে আর্টসের বেসিক সাবজেক্টের একটা আহ, কি বলবো, কোর্স নিয়ে আসতেছি আর কি। তো সেটার জন্য নতুন স্টুডিও হচ্ছে, আর আমাদের সবগুলো স্টুডিও রেনোভেট হচ্ছে। ঠিক আছে, এনামুল ভাইয়া এখন আছেন হচ্ছে দোয়া পদে। ঠিক আছে, এনামুল ভাইয়ার এখন পদের নাম হচ্ছে দোয়া। তো এটাকে আবার বাংলায় দোয়া মনে করিস না, এটা হচ্ছে ইংলিশে দোয়া। এই হচ্ছে এনাম ভাইয়ের পোস্ট। পোস্টের নাম হচ্ছে দোয়া। কেন? এনাম ভাই আমাদের সবাইকে দোয়া করে। বসের পোস্ট হচ্ছে ডিরেক্টর অফ একাডেমিক্স। এটা আসবে তোর এইচএসসি পরীক্ষার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। এনাম ভাইয়ের পোস্ট কি? দোয়া, ডিরেক্টর অফ একাডেমিক্স। মায়েরে ফাড়া ফেলাবো একদম। ঠিক আছে। আচ্ছা, ওকে, আসেন আমরা একটু কথাবার্তা শুরু করি। কথা বললে বুঝবেন না। আপনারা যদি টাইপ করতে থাকেন আমি আপনাদের বাক স্বাধীনতা হরণ করে বসায় রাখবো, কারণ আজকে আমাদের অনেকগুলো কথা বলা লাগবে। এবং সিনসিয়ারলি আপনারা এখন এইচএসসি সেকেন্ড ইয়ারে উঠছেন, আপনারা সিরিয়াস স্টুডেন্ট, এই একটা জিনিস বুঝেন। আপনারা যদি আসলে চ্যাটে কমেন্ট করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে আপনি আসলে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনি শুনতেছেন না, এবং মোস্ট লাইকলি সেগুলো আপনি বুঝবেন না। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, বুঝেন। ওকে, আমরা প্রিজম নিয়ে কথা বলবো। তো প্রিজম অনেক ধরনের হইতে পারে। তো আমরা একটু বিভিন্ন ধরনের প্রিজম দেখে আসি। এখানে অনেকগুলো শেপ তোরা দেখতে পাচ্ছিস। এটা সিলিন্ড্রিক্যাল শেপ হইতে পারে, এইটা কোনো একটা এরকম পেন্টাগোনাল প্রিজম হইতে পারে, রেক্ট্যাঙ্গুলার প্রিজম হইতে পারে, অনেক ধরনের প্রিজম হইতে পারে। বাট আমরা মোস্ট লাইকলি যেই ধরনের প্রিজম দেখে অভ্যস্ত, আমরা বেসিক্যালি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের প্রিজম দেখি। ইভেন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রিজমও দেখি না। আমরা যে সকল প্রিজম দেখি সেই সবগুলা প্রিজম বেশিরভাগই হচ্ছে সমবাহু প্রিজম, 3 বাহুর মান সমান। আমরা হচ্ছে বেশিরভাগ এই ধরনের প্রিজম দেখি, আমাদের স্কুল কলেজে এই ধরনের প্রিজম দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এই লাস্ট যে কমেন্ট করছে ছেলেটা, ওকে পুরো ক্লাসের জন্য বসায় রাখো তো, ও যেন পুরো ক্লাসে কথা বলতে না পারে। না না, ক্লাস করুক, হ্যাঁ। ওকে, তো আসেন, এই যে আমরা প্রিজম দেখতে পাচ্ছি, এই প্রিজমের অনেকগুলা কাহিনী আছে। আমরা সবগুলা কাহিনী আস্তে আস্তে বুঝবো, এবং আমরা প্রিজম নিয়ে বেশ কয়েকটা সূত্র প্রমাণ করব বা সূত্র টুত্র দেখবো আমরা আজকে। সো প্রিজমের ফার্স্ট কথা হচ্ছে এই প্রিজমটা কি হইতে হবে। এই প্রিজমটা সংজ্ঞা লেখা আছে, কিন্তু আমি ইম্পর্টেন্ট হাইলাইট গুলো একটু বলে দিচ্ছি। প্রিজমটাকে হইতে হবে হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। সেটা যে কোনো শেপ হইতে পারে, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হইতে হবে হচ্ছে একটা প্রিজমকে। আচ্ছা, এই যে প্রিজম আছে, এই প্রিজমের মধ্যে 2টা তল হইতে পারবে কি? 2টা তল হইতে পারবে হচ্ছে ত্রিভুজ আকার।
দুইটা তল কি হবে, আমরা বেশিরভাগ যে প্রিজম দেখি সেই প্রিজমগুলো বেশিরভাগ দুইটা তল হবে কি, দুইটা তল হবে হচ্ছে ত্রিভুজাকার। তো কোন দুইটা তল এই ত্রিভুজাকার, তুমি দেখেই বুঝতে পারতেছো এই ছবির মধ্যে এ বি সি, এই এ বি সি তলটা ত্রিভুজাকার, আর এই যে ডিই এফ দেখা যাচ্ছে, এই ডিই এফ তলটা কি, এই ডিই এফ তলটাও হচ্ছে ত্রিভুজাকার। সো এ বি সি এবং ডিইএফ এই দুইটা তল হচ্ছে ত্রিভুজাকার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তিনটা আয়তাকার তল। তিনটা কি আছে, তিনটা আছে হচ্ছে আয়তাকার তল। তো এই যে তিনটা আয়তাকার তল আছে, এই তিনটা আয়তাকার তল কি কি, আয়তাকার তলগুলো একটু খেয়াল করো, আয়তাকার তলগুলো খেয়াল করো। একটা তল হচ্ছে ওই পাশের যে তলটা আছে, তো ওই পাশের তলটা মানে কি, ওই পাশের তলটা মানে হচ্ছে এই তলটা। তো এই তলটা কোনটা, এ বি ই ডি। তো এখানে একটা তল কি হবে, একটা তল হবে এ বি ই এবং ডি। সো একটা তল হচ্ছে এ বি ই এবং ডি। আচ্ছা, আরেকটা তল কি হবে, আরেকটা তল হবে এই পাশের বাইরের যেই তলটা আছে, অর্থাৎ এই দিকের যেই তলটা, অর্থাৎ এ সি এফ ডি। এখানে হবে হচ্ছে এ সি এফ ডি, এবং আরেকটা তল থাকবে কি, আরেকটা তল থাকবে হচ্ছে গ্রাউন্ড বেস, ভূমি। তো ভূমি যেটা, ভূমিটা কি হবে, ভূমিটা হবে বি সি এফ ই। তাইলে ভূমিটা কি হবে, ভূমিটা হবে হচ্ছে বি সি এফ ই। ঠিক আছে, বি সি এফ ই, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, তো এই যে আমরা তিনটা আয়তাকার তল দেখতে পাচ্ছি, এখন প্রিজমের জন্য আমরা মনে রাখি, প্রিজমের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে এই যে এই ধরনের কেসগুলা দেখি যে প্রিজমে আলো পড়লে আলোর বিচ্ছুরণ ঘটে, আলো 7 রঙে ডিভাইডেড হয়ে যায়। তো এখানে মেইন কাহিনী বা প্রিজমে কোন তলে আলো আপতিত হয়, তো সবসময় মনে রাখেন প্রিজমে যেই তলে আলো আপতিত হয় এবং যেই তল দিয়ে আলো বের হয়ে যায়, এই তলগুলাকে বলা হয় হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। এই তলগুলাকে কি বলা হয়, এই তলগুলাকে বলা হয় হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। এবং এই প্রতিসারক তলগুলা বেসিক্যালি প্রিজমের আয়তাকার তল হয়। আয়তাকার তলগুলোই কি হয়, আয়তাকার তলগুলোই হচ্ছে প্রিজমের প্রতিসারক তল হয়। এই যে ত্রিভুজ যেই তলটা আছে, মনে করো এই তলের এই পাশ দিয়ে যদি আলোক রশ্মি ঢুকে, তাইলে ওই পাশ দিয়ে আলোক রশ্মি সোজা বের হয়ে যাবে, কোনো প্রতিসরণ হবে না। যদি ত্রিভুজাকার তলে, যদি ত্রিভুজাকার তলে আলোক রশ্মি পড়ে, তাহলে যে পাশ দিয়ে ঢুকছে সেই পাশ দিয়ে আলোক রশ্মি হচ্ছে বের হয়ে যাবে। ভূমিটা বুঝতে পারছিস না, এই যে ভূমিটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে ভূমি। এই ছবিতে খেয়াল করো, এই ছবিতে খেয়াল করো কি কালারে লিখলে দেখবা, হলুদ, এই কালারেই লিখি। এই যে এইটা হচ্ছে ভূমি। ভূমি না বুঝার কি আছে, যেটা হচ্ছে ফ্লোরের সাথে লাইগে আছে, যেটা হচ্ছে ফ্লোরের সাথে লাইগে আছে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, সো ত্রিভুজাকার তলে যদি আলোক রশ্মি পড়ে, তাইলে আলোর প্রতিসরণ বিচ্ছুরণ কোনো কিছু হবে না, আলোক রশ্মি হচ্ছে সোজা চলে যাবে। সো কাহিনী যা ঘটায় সেটা হবে কোথায়, সেটা হবে হচ্ছে আয়তাকার তলে। তো আমরা যেই ছবিটা আঁকছি, এই ছবি অনুযায়ী, এই ছবি অনুযায়ী আমি যদি হচ্ছে এই যে তিনটা আয়তাকার তল আছে, এই তিনটা আয়তাকার তলকে দুই ভাগে ভাগ করি, একটাকে বলতে পারি হচ্ছে প্রতিসারক তল। তো প্রতিসারক তল কোনটা হবে, এখানে প্রতিসারক তল হবে দুইটা আয়তাকার তল, সো ওই পাশের তল আর এই পাশের তল, দ্যাট মিনস এ বি ই ডি, এ বি ই ডি এবং এ সি ডি এফ। সো এ বি ই ডি, এ বি ই ডি এবং হচ্ছে এ সি এফ ডি, এ সি এফ ডি। আচ্ছা, আর ভূমি কোনটা, এই ছবি অনুযায়ী তুমি ভূমি মানে মাটিরটা আর কি, যেটা মাটিতে লাগে আছে সেইটা ভূমি। তো তুমি যদি হচ্ছে ভূমিকে ফাইন্ড আউট করতে চাও, তাইলে ভূমিটা কোনটা, ভূমিটা হচ্ছে বিসিএফই, বিসিএফই, এইটা হচ্ছে ভূমি। আচ্ছা, এরপরে আসি, এরপরে আসি এই যে এই ছবিটা খেয়াল করো, প্রিজমের যেই দুইটা প্রতিসারক তল আছে, প্রিজমের যেই দুইটা প্রতিসারক তল আছে, এই প্রতিসারক তল দুইটা, যেই তলটা ভূমির সাথে লেগে আছে সেইটাতেও আয়তাকার না, কোনো একটা তল তো আলটিমেটলি ভূমির সাথে লেগে থাকবে।
তিনটা আয়তাকার তল, বেসিক্যালি তিনটা আয়তাকার তলের মধ্যে দুইটা তল হবে প্রতিসারক তল এবং একটা তল হবে হচ্ছে ভূমি। সো এই যে এখানে ভূমি এবং প্রতিসারক তল দেখতে পাচ্ছি সবগুলাই বেসিক্যালি আয়তাকার তল, সবগুলাই বেসিক্যালি আয়তাকার তল। ঠিক আছে, ACDF ভূমি হবে। কেন ACDF ভূমি হবে? এটা কি ভূমি মনে হচ্ছে নাকি? এটা তো এভাবে হেলায় আছে। ভূমি মানে তো মাটিরটা, এই প্রিজমটা মাটিতে রাখা, তোর পারসেপশনের এই অবস্থা কেন? আচ্ছা, তো খেয়াল করো যেটা বলতে যাচ্ছি, যে দুইটা প্রতিসারক তল আছে, প্রতিসারক তল মানে কি? প্রতিসারক তল মানে তো হচ্ছে আলটিমেটলি দুইটা আয়তাকার তল, তার মানে এই রকম। তো এই যদি এইটা যদি একটা আয়তাকার তল হয়, এই পাশটা যদি একটা আয়তাকার তল হয়, এইটা যদি একটা আয়তাকার তল হয়, তাহলে দুইটা আয়তাকার তল এইভাবে থাকবে। দুইটা আয়তাকার তল, আল্লাহ আমার সম্পত্তি, সহায় সম্পত্তি সব গেল গা। দুইটা আয়তাকার তল কিভাবে থাকবে? দুইটা আয়তাকার তল এইভাবে থাকবে। এই পাশের তলটায় আলো এসে পড়বে, এই যে এই পাশের তলটায় আলো এসে পড়তেছে, আর এই পাশের তলটা দিয়ে আলো বের হয়ে যাবে। তো এই আয়তাকার তল এবং এই আয়তাকার তল মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোন অ্যাঙ্গেলটার কথা বলতেছি ভাই? ভাই অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটার কথা বলতেছি, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার কথা বলতেছি। দুইটা আয়তাকার তল, দুইটা প্রতিসারক তলে, দুইটা প্রতিসারক তলে বেসিক্যালি যে দুইটা অ্যাঙ্গেল, দুইটা প্রতিসারক তল বেসিক্যালি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো এই দুইটা প্রতিসারক তল যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। এই যে অ্যাঙ্গেলটা আছে, ও এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। সরি, তো আমরা যদি ছবিতে এইটা ফাইন্ড আউট করতে চাই, আমরা কি ফাইন্ড আউট করতে চাই? আমরা ফাইন্ড আউট করতে চাই হচ্ছে প্রিজম কোণ। প্রিজম কোণ কথাটাই বেশি ব্যবহার হয়, অথবা প্রতিসারক কোণও কোথাও কোথাও ব্যবহার হইতে পারে। সো প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। তো এই প্রিজম কোণ বা প্রতিসারক কোণ কোনটা হবে? প্রিজম কোণ বা প্রতিসারক কোণ হবে এই যে দুইটা আয়তাকার তল যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, অথবা এই যে দুইটা আয়তাকার তল যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, দুইটাই বেসিক্যালি সমান। অর্থাৎ এইখানে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল অফ বিএসি, অ্যাঙ্গেল অফ বিএসি, অথবা এখানে আমি বলতে পারবো অ্যাঙ্গেল অফ ইডিএফ, অ্যাঙ্গেল অফ ইডিএফ। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, আর কিছুই আমাদের জানা দরকার? ভূমি গেল, প্রতিসারক তল গেল, ব্লা ব্লা ব্লা, ওকে ফাইন, ঠিক আছে। তো এই হচ্ছে প্রিজমের মোটামুটি বেসিক ব্যাপার স্যাপার, এইটুকু দিয়ে আমরা প্রিজমের একটা বেসিক জ্ঞান অর্জন করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে প্রিজমটা আছে এই প্রিজমের উপর আমরা কি করব? প্রিজমের উপর আমরা আলো ফেলবো। ঠিক আছে, প্রিজমের উপর আমরা কি করব? প্রিজমের উপর আমরা আলো ফেলবো। তো এই যে প্রিজমের উপর আলো ফেলবো, প্রিজমের উপর আলো ফেলার কারণে কি হবে? আলোক রশ্মি ৭ রঙে বিচ্ছুরণ হবে। সো বিচ্ছুরণ নিয়ে আসলে আমাদের এই মুহূর্তে খুব বেশি কাহিনী নাই, বিচ্ছুরণ নিয়ে আমাদের পড়াশোনা না। আমরা বেসিক্যালি আলোর জিওমেট্রিক্যাল প্রপার্টি, জ্যামিতিক তত্ত্বটা নিয়ে কথাবার্তা বলতেছি। তো এই প্রিজমটাকে বেসিক্যালি আমরা দেখতেছি কোত্থেকে? আমরা দেখতেছি হচ্ছে এই পাশ থেকে। আমরা প্রিজমটাকে এই পাশ থেকে দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, বিচ্যুতি কোণ কথাটা কি আমি একবারও উচ্চারণ করছি মুখ দিয়ে? মানে কোত্থেকে তুই এখানে বিচ্যুতি কোণ পাইলি? আমি তো বুঝলাম না, এত পণ্ডিত কেন? কানসা বেড়ায় দিব। তো আমরা এই প্রিজমটাকে এই পাশ থেকে দেখতেছি, এই পয়েন্ট অফ ভিউ থেকে, বা ওই পাশ থেকে দেখতেছি। সো প্রিজমটাকে আমরা বেসিক্যালি এই ফরম্যাটে দেখতেছি। সো এই হচ্ছে আমাদের প্রিজমটা। চোখের সামনে থাকলে এইভাবে থাকবে, এই পাশে একটা আয়তাকার তল, এই তলে আলো পড়বে, ওই পাশে একটা আয়তাকার তল, এই তল দিয়ে আলো বের হয়ে যাবে। তাহলে এইবার আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রিজমকে নিয়ে বেশ কিছু পড়াশোনা করে ফেলবো। আমার এখানে খালি পৃষ্ঠা কেন? অদ্ভুত অদ্ভুত। ওকে, আমরা এখানে কি করতেছি? আমরা এখানে ধরে নিলাম যে এটা একটা বড় সড়ো প্রিজম আঁকি, কারণ আমাদের অনেক আলো টালো ফেলা লাগবে, অনেক কিছু করা লাগবে। সো আমরা একটা বড় করে একটা প্রিজম আঁকছি। আচ্ছা, সো এই যে প্রিজমটা আঁকছি, সো এই প্রিজমটা কিসের তৈরি? কেউ কেউ জিজ্ঞেস করছেন। প্রিজম মূলত হচ্ছে কাঁচের তৈরি হয়। ঠিক আছে, প্রিজম মূলত হচ্ছে কাঁচের তৈরি হয়। আর বাইরে আমি চিন্তা করলাম আপাতত এই পাশেও বায়ু আছে,
এই পাশেও বায়ু আছে, চাইলে বায়ুকে আপনি 1 নাম্বার মাধ্যম বলতে পারেন, মানে যেহেতু এই পাশে আছে এই পাশে 1 নাম্বার মাধ্যম, আর কাঁচকে হচ্ছে আমরা 2 নাম্বার মাধ্যম বলতে পারি। আচ্ছা, তো এবার এই প্রিজমের মধ্যে কি হবে? এই প্রিজমের মধ্যে আলোক রশ্মি আপতিত হবে। চলেন আপনারা একটু সুন্দর করে ঠিকঠাক মতো সুন্দর করে ছবিটা আঁকেন, কারণ এই ছবির উপরে অনেক কাজবাজ করা লাগবে। তাহলে আমি ধরে নিলাম যে এখানে একটা অভিলম্ব তো লাগবে, তাইলে আমরা আলোর প্রতিসরণের ব্যাপারটা সুন্দরভাবে ফুটায় তুলতে পারবো। তাহলে ধরে নিলাম এই হচ্ছে অভিলম্ব, আর এই অভিলম্বের উপরে কি হইলো? এই অভিলম্বের উপরে সাপোজ ধরে নিলাম এইভাবে হচ্ছে আলোক রশ্মিটা আপতিত হইলো। এই অভিলম্বের উপরে এখানে কি হয়েছে? এই অভিলম্বের উপরে এইখানে আলোক রশ্মি আপতিত হয়েছে। তো আলোক রশ্মি যদি এই অভিলম্বের উপর আপতিত হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে বলবো I1। তো এই যে আলোক রশ্মি আপতিত হয়েছে, এই আপতিত আলোক রশ্মির যাওয়ার কথা ছিল কোন দিকে? এই আপতিত আলোক রশ্মির যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিকে। আলোক রশ্মি এই দিকে যাওয়ার কথা, আলোক রশ্মি এই দিকে যাওয়ার কথা, কিন্তু আলোক রশ্মি এই দিকে যাবে না। আলোক রশ্মি কি করবে? অভিলম্বের কাছে চলে আসবে। কেন? কারণ সে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসছে। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসলে সে এইভাবে মনে করি প্রতিসরিত হইল। তো এই হচ্ছে আলোক রশ্মি প্রতিসরিত হইল, প্রতিসরিত হয়ে দ্বিতীয় তলে গিয়ে আলোক রশ্মিটা আপতিত হইল। তাহলে দ্বিতীয় তলে যেখানে আপতিত হয়েছে সেখানে আবার আরেকটা অভিলম্ব লাগবে। তো সেইখানে আমরা আবার আরেকটা অভিলম্ব আঁকে দিলাম। তো মনে করি এই হচ্ছে আমার সেই অভিলম্ব। আচ্ছা, এখন খেয়াল করেন আলোক রশ্মি আপতিত হয়েছে, এখানে কি হয়েছে? প্রতিসরিত হয়েছে। সো প্রতিসরিত যখন হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম তলে আলোকের প্রতিসরণ কোণ। এটাকে আমি নাম দিলাম হচ্ছে R1। তাহলে এখানে প্রিজমের ক্ষেত্রে প্রথম তল দ্বিতীয় তল বলে কিছু ব্যাপার থাকতেছে। প্রথম তল কাকে বলতেছি? যেই তলে আলোক রশ্মি আপতিত হচ্ছে সেটাকে বলতেছি প্রথম তল। আচ্ছা, এবার আলোক রশ্মি কি করছে? এবার আলোক রশ্মি দ্বিতীয় তলে আপতিত হয়েছে। সো দ্বিতীয় তলে যখন আপতিত হয়েছে, সো এটা কি? এইটা ডেফিনেটলি হচ্ছে দ্বিতীয় তল। এটা ডেফিনেটলি হচ্ছে দ্বিতীয় তল। তো এই যে দ্বিতীয় তল আছে, দ্বিতীয় তলে এসে আলোক রশ্মি আপতিত হয়েছে। তো এখন এই জায়গায় আমাদের কি হবে? এই জায়গায় আলোক রশ্মি আমরা যে প্রথাগত নিয়ম ধরি সেই প্রথাগত নিয়মের বাইরে আমরা একটা জিনিস ধরবো। কারণ হচ্ছে কি যে আমাদের আমরা সব সময় হচ্ছে সূত্রটাকে একটু ইউনিফর্ম ওয়েতে মনে রাখতে চাই। তো আমরা আলোর ক্ষেত্রে সকল ক্ষেত্রে আপতন কোণ সমান ধরি হচ্ছে I, আপতন কোণ সমান I ধরি এবং প্রতিসরণ কোণ সমান R ধরি। কিন্তু এই যে প্রিজমের দ্বিতীয় তল আছে, ঠিক আছে, এই যে কি আছে? এই যে প্রিজমের দ্বিতীয় তল আছে, এই প্রিজমের দ্বিতীয় তলে আমরা একটু ভিন্নধর্মী জিনিস ধরবো। আমরা এইখানে ধরে নিব হচ্ছে আপতন কোণটা হচ্ছে R2 এবং প্রতিসরণ প্রতিসরণ বা নির্গমন কোণ, প্রতিসরণ বা নির্গমন কোণটাকে আমরা কি ধরবো? প্রতিসরণ বা নির্গমন কোণটাকে আমরা ধরবো হচ্ছে I2। জাস্ট আমাদের সূত্রটা একই রকম আমরা ধরতে চাই, একই রকম আনতে চাই বা ইজি ওয়েতে দেখতে চাই। সো এই দ্বিতীয় তলে যে আলোক রশ্মি আপতিত হয়েছে সেটাকে আমি নাম দিলাম হচ্ছে R2, এবং এই দ্বিতীয় তল থেকে আলোক রশ্মি আবারও যেহেতু কি করতেছে, ঘন থেকে হালকায় যাচ্ছে, সো অভিলম্ব থেকে দূরে চলে যাবে। তো অভিলম্ব থেকে ও দূরে চলে গেল। আঁকিস না কেন ঠিক মতো, আহারে। তো অভিলম্ব থেকে ও দূরে চলে গেল। তো এই মনে করি সে অভিলম্ব থেকে দূরে চলে গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই যে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে চলে গেছে, যে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে চলে গেছে, এই আলোক রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, এই আলোক রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে দুইটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি যেইটা হচ্ছে প্রিজমে প্রবেশ করছে, যেই আলোক রশ্মিটা প্রিজমে প্রবেশ করছে সেইটার যাওয়ার নিয়ত ছিল কোন দিকে? সেটার যাওয়ার নিয়ত ছিল হচ্ছে সোজা এই দিকে। আলোক রশ্মিটা সোজা এই বরাবর যাইতে চাইছিল, কিন্তু প্রিজমে আলোক রশ্মির দুইবার প্রতিসরণ হয়েছে।
দুইবার প্রতিসরণ হওয়ার কারণে আলোক রশ্মিটা কি হয়েছে, আলোক রশ্মিটা এই পাশে বাঁকায় নেমে গেছে। তো এই আলোক রশ্মিটাকে দেখলে কি মনে হচ্ছে, এই পাশে যদি একজন অবজারভার থাকতো, কেউ যদি এই পাশে চোখ দিয়ে দেখতো, তার কাছে কি মনে হইতো? তার কাছে মনে হইতো আলোক রশ্মিটা পিছন থেকে আসছে, তার কাছে মনে হইতো আলোক রশ্মি তো সোজাসুজি আসছে, তো আলোক রশ্মিকে সে মনে করতো কি এই দিক থেকে আসছে। সো দুইটা আলোক রশ্মি ইমাজিনারি ভাবে একটা পয়েন্টে ছেদ করছে। এই দুইটা আলোক রশ্মির পরিচয় কি? আলোক রশ্মি যেই দিকে যাওয়ার কথা ছিল এবং যেই দিকে সে গেছে, এই দুইটা তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। সো যাওয়ার কথা ছিল কোন দিকে? যাওয়ার কথা ছিল এই দিকে, গেছে আলটিমেটলি কোন দিকে? গেছে আলটিমেটলি এই দিকে। এই তো দুইটা ডিরেকশন, তাই না? সো এই যে দুইটা ডিরেকশন আছে, এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, এই দিক বরাবর অ্যাকচুয়ালি গেছে। সো এই দুইটার মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে এবং এই অ্যাঙ্গেলটাকেই বলে হচ্ছে বিচ্যুতি কোণ। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো বিচ্যুতি কোণটাকে আমরা কিভাবে ডিফাইন করব? সংজ্ঞা লেখা আছে আমাদের স্লাইডে। আলোক রশ্মি যেই দিকে যাওয়ার কথা ছিল এবং যেই দিকে সে অ্যাকচুয়ালি গেছে, এই দুইটা আলোক রশ্মি পার্টিকুলারলি একটা বিন্দুতে গিয়ে ইমাজিনারি ভাবে মিলিত হয়। যেদিকে যাওয়ার কথা ছিল সেটাকে যদি সামনের দিকে আগাই, আর যেদিকে সে অ্যাকচুয়ালি গেছে এটাকে যদি পিছন দিকে টানি, তাহলে তারা একটা বিন্দুতে মিলিত হয়। তো যেই বিন্দুতে মিলিত হয়েছে সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটাকেই আমরা বলি হচ্ছে যে আলোর বিচ্যুতি কোণ। ঠিক আছে, বুঝতে পারছি। বস আমার কাছে মাউস নাই, একটু উপরের দিকে জানতো। হ্যাঁ, বিচ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভর করে। একটু হোল্ড করেন। তো খেয়াল করেন, আপনি যদি এখন এখানে বিচ্যুতি কোণের মান বাড়াইতে, সরি, আপতন কোণের মান বাড়াইতে থাকেন, তো বিচ্যুতি কোণের মান পরিবর্তন হইতে থাকবে। তো এই আপতন কোণের মান পরিবর্তন করতে থাকলে বিচ্যুতি কোণের মান পরিবর্তন হইতে থাকে। সো এইটা আসলে খুবই কমন একটা ফেনোমেনা, আমরা এটা সামনে গিয়ে আলোচনা করব। ওকে, তাইলে আসেন, এই হচ্ছে বিচ্যুতি কোণ। আমরা এই প্রিজমের বিচ্যুতি কোণের ভ্যালুটা কত কি, থ্যাংক ইউ সো মাচ, প্রিজমের বিচ্যুতি কোণের ভ্যালুটা কি সেইটা আমরা সামনে গেলে বাইর করতে চাই। সো আসেন আমরা এই প্রিজমের বিচ্যুতি কোণের মানটা বাইর করি। তো কিভাবে আমরা এই বিচ্যুতি কোণের মানটা বাইর করব? আমাদের এই প্রিজমটাই লাগবে। সো আমরা যদি একটু সামনে চলে যাই, আমরা যদি একটু সামনে চলে যাই, সো এইটার ভ্যালু আমাদের দরকার নাই। আর এই জিনিসটাকে চাইলে আমরা আর একটু ছোট করে দিতে পারি। আচ্ছা, সো আমাদের এখানে কয়েকটা পয়েন্ট লাগবে। সো আমরা পয়েন্টগুলার একটু নামকরণ করব। পয়েন্টগুলার নামকরণ করার আগে আমরা আরেকটু কাজ করি, খেয়াল করো। এই যে অভিলম্বটা আছে, এই অভিলম্বটাকে টেনে আমরা যদি একটু লম্বা করলাম। আচ্ছা, এই পাশে যে অভিলম্বটা আছে, এই অভিলম্বটাকেও টেনে আমরা একটু লম্বা করলাম। ওকে, ফাইন, করলাম। এই পাশে যেই ঝুট ঝামেলা জিনিসপত্র আছে সেই ঝুট ঝামেলা জিনিসপত্র বাদ দিলাম। খালি এইখানের এইটুকু অ্যাঙ্গেল, এইখানের এইটুকু অ্যাঙ্গেলকে আমরা কি নাম দিব? এইখানের এইটুকু অ্যাঙ্গেলকে আমরা নাম দিব হচ্ছে ডেল। আচ্ছা, তো আমরা বিভিন্ন বিন্দুর নামকরণ করতে চাই। সো বিন্দুর নামকরণ যদি করতে চাই, সো এইখানে বিন্দুটার নাম কি দিব? এইটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু এবং এইটাই বেসিক্যালি প্রিজম অ্যাঙ্গেল। সো এইটাই এ অ্যাঙ্গেল, এর জায়গায় এ রাখলাম, কোনো সমস্যা নাই। তাহলে এইটা নাম দিলাম হচ্ছে বি বিন্দু, এইটা নাম দিলাম হচ্ছে সি বিন্দু, এইটা নাম দিলাম হচ্ছে ডি বিন্দু, আর এইখানে একটা বিন্দু দেওয়া লাগে, এইটাকে নাম দিলাম হচ্ছে ই বিন্দু। ঠিক আছে, সো এই পাঁচটা বিন্দুতেই আশা করি আমাদের মিটে যাবে কাহিনী। ওকে, অভিলম্বের বাম দিকে কেন যাবে? অভিলম্ব থেকে তো দূরে সরে যাওয়ার কথা, উল্টা দিকে কেন যাবে? প্রতিসরণ কোণের মান বাড়বে। তোমার তো তাইলে প্রতিসরণের বেসিকে অনেক সমস্যা আছে, তুমি এইটাকে একটা সিঙ্গেল তল হিসেবে চিন্তা করো। আচ্ছা, আসেন সবাই আমরা একটু সামনের দিকে কথাবার্তা বলি। সো সামনের দিকে কথাবার্তা বলতে গেলে
ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেই জিনিসটা একটু ফোকাস করতে বলবো সেটা একটু খেয়াল করো। সবাই কোথায় ফোকাস করব আমরা? আমরা ফোকাস করব হচ্ছে এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 90 মাইনাস R1, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 90 মাইনাস R2। ওকে ফাইন। হুম। তাহলে এইখানের একটা অ্যাঙ্গেল আছে, দাঁড়াও একটা মিনিট, এইখানের একটা অ্যাঙ্গেল আছে, এইখানেরও একটা অ্যাঙ্গেল আছে। তাহলে এইটা কি? এটা হচ্ছে I1 মাইনাস R1, এইটা হচ্ছে I2 মাইনাস R2। ওকে ফাইন, জোশ। তাহলে ফার্স্টে আসেন আমরা বিচ্যুতি কোণের জন্য একটা বেসিক সূত্র দেখি, তারপরে হচ্ছে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণের একটা সূত্র দেখব। আচ্ছা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, লেখালেখি বন্ধ করো, প্রয়োজনে লেখালেখি বন্ধ করে আমার কথা শুনো। আমি কিছু জিনিস লিখতেছি, পরে গিয়ে আবার মুছে দিব। সো খেয়াল করো, এইখানের এই অ্যাঙ্গেলটা কি? এইখানের এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1। সো এই অ্যাঙ্গেলটা যদি I1 হয়, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটাও কি হবে? I1 হবে। এই অ্যাঙ্গেলটা যদি I1 হয়, এই অ্যাঙ্গেলটাও I1 হবে। সো এখানে এইটুকু কি হয়েছে? এইটুকু R1 হয়ে গেছে। সো এইটুকু যদি R1 হয়, তাহলে এই ত্রিভুজের ভিতরে এইটুকু অ্যাঙ্গেলের মান কি হবে? এইটুকু অ্যাঙ্গেলের মান হবে I1 মাইনাস R1। বুঝো? এইটুকু অ্যাঙ্গেলের মান কি হবে? এইটুকু অ্যাঙ্গেলের মান হবে I1 মাইনাস R1। কারণ এই পুরাটা I1, তাইলে এই পুরাটা I1, এর দূর R1 চলে গেছে, তাইলে এইটুকুর মান কি হবে? I1 মাইনাস R1। সো এইটা থেকে আমরা হচ্ছে আমাদের জার্নি শুরু করব। তাহলে আমরা যেই জিনিসটা বলতে পারবো, অর্থাৎ এইখানের এই ছোট্ট অ্যাঙ্গেলটা, ওই যে দেখো না, এইখানের এই ছোট্ট অ্যাঙ্গেলটা, এইটাকে আমি নাম দিলাম হচ্ছে অ্যাঙ্গেল অফ EBD। অ্যাঙ্গেল অফ EBD, অ্যাঙ্গেল অফ EBD। এই EBD সমান কি? EBD সমান হচ্ছে I1 মাইনাস R1, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার কথা বলতেছি, লিখলে বেশি ঘিচাঘিচি হয়ে যাবে। EBD এটা সমান কি? এটা সমান হচ্ছে I1 মাইনাস R1। সিমিলার খেয়াল করো, সিমিলার খেয়াল করো, ওদের কমেন্ট বন্ধ রাখো তো। সিমিলার খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা আমরা লিখি নাই, এই অ্যাঙ্গেলটা আমরা লিখি নাই। আয় হায়, এই অ্যাঙ্গেলটা আমরা লিখি নাই কেন? এই অ্যাঙ্গেলটা আমরা লিখি নাই কেন? এইটা কি হবে? এইটা হবে হচ্ছে I2। নির্গমন কোণকে আমরা কি বলবো বলছিলাম? নির্গমন কোণকে আমরা I2 বলবো বলছিলাম। নির্গমন কোণকে I2 বলবো বলছিলাম। I2টা লিখি নাই, I2টা লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ভেরি গুড। সুভানা, সেজুতি, জাফির, গোলাম মোস্তফা অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, সেরা। তাহলে খেয়াল করো, খেয়াল করো, কি খেয়াল করাতে চাচ্ছি, যে এই অ্যাঙ্গেলটা যদি I2 হয়, এই অ্যাঙ্গেলটা যদি কি হয়? এই অ্যাঙ্গেলটা যদি I2 হয়, তাহলে ভিতরের এই অ্যাঙ্গেলটার মান কি হবে? এই অ্যাঙ্গেলটার মান হবে I2 মাইনাস R2। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হচ্ছে EDB, অ্যাঙ্গেল অফ EDB সমান সমান কি হবে? সমান সমান হবে I2 মাইনাস R2। সো তুমি এই অ্যাঙ্গেলটার মান জানো, এই অ্যাঙ্গেলটার মান জানো। এখন খেয়াল করো, আমরা স্পেসিফিক একটা ত্রিভুজকে দেখতেছি। আমরা কোন ত্রিভুজটাকে দেখতেছি? আমরা হচ্ছে এই যে এই ত্রিভুজটা আছে, আমরা এই রকম একটা ত্রিভুজ আছে, আমরা এই ত্রিভুজটাকে দেখতেছি। ত্রিভুজটা হচ্ছে BE এবং D, এবং এই ত্রিভুজটা এখানে একটু বাড়ছে, লম্বা হয়েছে, এবং এইখানে গিয়ে ওরা কি করছে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানের অ্যাঙ্গেলটা কত? এইখানের অ্যাঙ্গেলটা হচ্ছে I1 মাইনাস R1। এইখানের অ্যাঙ্গেলটা কত? এইখানের অ্যাঙ্গেলটা হচ্ছে I2 মাইনাস R2। এইটুকু তো আমরা বুঝছি, এইটুকু আমাদের পড়াশোনা হয়েছে। এখন আমরা, আরে সুন্দর, এটা তো অটো লক হয়ে যায় বস। জীবন এত সুন্দর করে দাও না তোমরা, কি যে বলবো। আচ্ছা, আমরা এইরকম একটা উপপাদ্য বা সম্পাদ্য কিছু একটা শিখছি, সেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণের মান কি হবে? অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। বা এটা তোমরা খুব ইজিলিও চিন্তা করতে পারো, এই অ্যাঙ্গেল,
এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই তিনটা মিলাইলে কত? 180 ডিগ্রি। আবার এই দুইটা মিলাইলে কত? 180 ডিগ্রি। তাইলে ডেল সমান কি হবে? ডেল সমান হবে এইটা প্লাস এইটা, ইজেন্ট ইট? নর্মাল ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি করলেই আমরা এই চমৎকার চটকদার জিনিসটা বের করে ফেলতে পারি। সুতরাং এইখান থেকে আমরা সর্বপ্রথম কি বলতে পারবো? আমরা সর্বপ্রথম বলতে পারবো হচ্ছে বিচ্যুতি কোণ ডেল্টা সমান কি? বিচ্যুতি কোণ ডেল্টা সমান হচ্ছে বিপরীত অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। দ্যাট মিনস হচ্ছে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, বা এইখান থেকে ডেল্টা সমান কি হবে? ডেল্টা সমান হবে I1 প্লাস I2, মাইনাস দিয়ে R1 R2 কমন নিয়ে নেই, মাইনাস দিয়ে লিখে দিলাম R1 প্লাস R2। তো চাইলে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে পারো, একটা সুন্দর চেহারা দাঁড়াইলো। তো এইখান থেকে আমরা হচ্ছে বিচ্যুতি কোণের জন্য প্রথম একটা ছোট্ট চেহারা বাইর করছি, যে ডেল্টা সমান কি? ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2, অর্থাৎ প্রথম মাধ্যমের আপতন কোণ প্লাস দ্বিতীয় মাধ্যমের নির্গমন কোণ মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ প্লাস দ্বিতীয় মাধ্যমের আপতন কোণ। সো এই হচ্ছে আমাদের প্রিজমের বিচ্যুতি কোণের প্রথম ফর্মুলা। আশা করি বুঝতে পারছেন, যদিও এটা জাস্ট শুরু, এরপরে আমাদের আরো অনেক কাজ করতে হবে। সো এইটুকু যদি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারি, তাইলে আমরা আরেকটু সামনে আগাবো। আপনাদের বাক স্বাধীনতা দেওয়া হবে, বাট তার আগে আমি একটু মনের মতো যা খুশি বলতে চাই বলিনি। জীবন কত সুন্দর। দেখ, এরকম শিক্ষক টিচার হইতে হবে, পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে হবে, তারপর এরকম শিক্ষক টিচার হইতে হবে, আসতে হবে, এরপর পোলাপানকে বাক স্বাধীনতা বন্ধ করাই দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা মন চায় পড়াইতে হবে। জীবন কত সুন্দর, তাই না রে হাফিজ? ওকে, আসেন। সো এইবার আমরা ফার্স্টে যেই কাজটা করতে চাই, সবাই একটু কথা শুনো, সবাই একটু কথা শুনো, বারবার এত চিত্র আঁকা যাবে না। তো এই জায়গাটায় একটু সবাই ফোকাস দেওয়ার চেষ্টা করো। আমরা এবার একটা চতুর্ভুজকে পাকড়াও করব। আমরা এই যে চতুর্ভুজটা আছে মিষ্টি করে, হ্যাঁ সবাই, হ্যাঁ আমি সত্যি সত্যি দাগ দিয়ে ফেলছি, মার্ডার, ঠিক আছে অসুবিধা নাই, ফেরত যাওয়া যাবে পৃথিবী থেকে। আমরা না দাগ দিয়ে নেই, আমরা এই চতুর্ভুজটা পাকড়াও করতে চাচ্ছি। বুঝতে পারছি কোন চতুর্ভুজটা? চতুর্ভুজ অফ ABCD। আরে জীবন সুন্দর। তাহলে এইখান থেকে আসেন, এইখান থেকে আসেন, আমরা হচ্ছে চতুর্ভুজ, আমরা হচ্ছে চতুর্ভুজ ABCD থেকে আমরা কি করব? এবার চতুর্ভুজ ABCD থেকে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, ছোটবেলা থেকে জানি। তাহলে চতুর্ভুজের নামায় দিব আমি চার কোণের সমষ্টি। তাহলে এখন চতুর্ভুজের চার কোণের সমষ্টি যদি আমি নামাই, তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি নামাইলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে অ্যাঙ্গেল অফ ABC। তাহলে এখান থেকে লিখি একটু সাইডে, অ্যাঙ্গেল অফ ABC প্লাস angle of BCD, angle of BCD plus angle of CDA, angle of CDA plus angle of BAD, bad. Hafiz is a bad boy. BAD, bad. Hafiz is a very good boy. 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি আমরা বানায় ফেলছি। আচ্ছা, এইবার খেয়াল করেন, আমি দুইটা অ্যাঙ্গেলের উপর আপনাদেরকে একটু চক্ষু নিবেশ করতে বলবো। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ABC, অ্যাঙ্গেল অফ ABC, এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ CDA। তো খেয়াল করো, ABC এর মধ্যে BCটা কি? অভিলম্ব না? BCটা কি? BCটা তো অভিলম্ব। সো BCটা যদি অভিলম্ব হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত? এই অ্যাঙ্গেলটার মান ডেফিনেটলি 90 ডিগ্রি। বুঝেন এটা সবাই? অবভিয়াসলি। আবার এখানেও তো এইটা কি? এইটা হচ্ছে অভিলম্ব, সিডি, সিডিটাও তো অভিলম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটার মানও কত? এই অ্যাঙ্গেলটার মানও 90 ডিগ্রি। তাইলে এই দুইটা অ্যাঙ্গেলের মান কি হয়ে যাচ্ছে? এই দুইটা অ্যাঙ্গেলের মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাইলে আমরা লিখি অ্যাঙ্গেল অফ ABC এইটা সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল অফ BCD, অ্যাঙ্গেল অফ BCD প্লাস অ্যাঙ্গেল অফ CDA, CDA সমান কত? CDA সমানও হচ্ছে 90 ডিগ্রি। চিটাং একটা মার্কেট আছে, নাম হচ্ছে CDA মার্কেট, আমার বাসার খুব কাছে। কারা কমন পড়লে কমেন্টে জানাইস, কিন্তু কমেন্ট করতে পারবি না, বাক স্বাধীনতা নাই। ওকে ফাইন। আর লাস্টে খেয়াল করেন, এই যে অ্যাঙ্গেল অফ BAD, তো
তো এই যে বিএডিটা আছে, এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি অ্যাঙ্গেল অফ বিএডি, এইটাকে কি আমরা প্রতিসারক কোণ বা প্রিজম কোণ বলতে পারি না? যে দুইটা আয়তাকার তলে আলো ঢুকছে আর আলো বের হয়ে গেছে, ওই দুইটা তলের মাঝখানের যে অ্যাঙ্গেল ঘর হয়ে গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। তাহলে অ্যাঙ্গেল অফ বিএডি সমান কি হবে? অ্যাঙ্গেল অফ বিএডি সমান হবে হচ্ছে প্রিজম কোণ। তাইলে এই সবকিছু সমান কত? এই সবকিছু সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 90 90 180 বিয়োগ করো, তাহলে কত হবে? ওই পাশে 180 থাকবে। তাহলে বা এইখান থেকে অ্যাঙ্গেল অফ বি সি ডি প্লাস এ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে একটা মিষ্টি ইকুয়েশন পাইছি, এটাকে রাখলাম। তাহলে বুঝি চতুর্ভুজের চার কোণের সমষ্টি থেকে মিষ্টি করে এটা বাইর করতেছি। বারবারই খালি মিষ্টি, ডায়াবেটিস হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা ফাইন, সুন্দর, জীবন সুন্দর। আচ্ছা আরেকটু জীবন সুন্দর করে আসি, এত সুন্দর কম ভাল লাগতেছে না। এবার আমরা আরেকটা ত্রিভুজ ধরবো। ত্রিভুজ, কোন ত্রিভুজটাকে ধরবো আমরা মিষ্টি করে? এই যে বিসিডি ত্রিভুজটা আছে, বিসিডি এই ত্রিভুজটাকে আমরা পাকড়াও করব। তো করলাম, খপ করে ধরে ফেললাম। ঠিক আছে, খপ করে আমরা বিসিডি ত্রিভুজটাকে ধরে ফেললাম। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বানাও ত্রিভুজের তিন কোণের সমষ্টি। তাইলে ট্রায়াঙ্গেল অফ বিসিডি, তাইলে এই যে ট্রায়াঙ্গেল অফ বিসিডি আছে, তাহলে বিসিডি এর মধ্যে বিসিডি সিডিবি বিডিবি ওই আর কি, বুঝতে পারছেন সবাই? এই যে চমৎকার, তোরা এত ব্রিলিয়েন্ট। তাহলে বিসিডি প্লাস সিবিডি, সিবিডি প্লাস বিডিসি, বিডিসি সমান সমান কত? সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, কি খেয়াল করবা? এই যে সিবিডি আছে, সিবিডি, সিবিডি এটা সমান কি? আর1। তাহলে সিবিডি সমান কি? সিবিডি সমান আর1। এবং বিডিসি, বিডিসি সমান কি? বিডিসি সমান হচ্ছে আর2। তাইলে এটা সমান কি? আর2, এটা সমান আর1, এটা সমান আর2। তাইলে এইখান থেকে আরেকটা ফর্মুলা আমরা পাইলাম। তাইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বা অ্যাঙ্গেল অফ বিসিডি প্লাস অ্যাঙ্গেল অফ বিসিডি প্লাস সিবিডি সমান কি? সিবিডি সমান হচ্ছে আর1 প্লাস বিডিসি সমান কি? বিডিসি, বিডিসি সমান হচ্ছে আর2। তাইলে এইটা সমান কি? এইটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এইটাকে দিব হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা এবার একটু মিষ্টি করে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের দিকে তাকাবো। মিষ্টি করে তাকাইতে হবে, হ্যাঁ? ডায়াবেটিস তোদের বানাই ছাড়বো। না না খারাপ, শাহির ভাই বকাবে। অ্যাঙ্গেল অফ বিসিডি প্লাস এ সমান 180 ডিগ্রি, আবার বিসিডি প্লাস আর1 প্লাস আর2 এইটা সমানও হচ্ছে 180 ডিগ্রি। তো বিসিডি প্লাস এ সমান 180 ডিগ্রি, আবার বিসিডি প্লাস আর1 প্লাস আর2 সমান 180 ডিগ্রি। সুতরাং সুতরাং আমরা কি বলতে পারবো? সুতরাং আমরা বলতে পারবো প্রিজম কোণ, আমরা বলতে পারবো হচ্ছে প্রিজম কোণ এ সমান সমান কি? প্রিজম কোণ এ সমান সমান হচ্ছে আর1 প্লাস আর2। প্রিজম কোণ এ সমান কি? প্রিজম কোণ এ সমান হচ্ছে আর1 প্লাস আর2। খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র। তাহলে এইখান থেকে সুতরাং বিচ্যুতি কোণের জন্য আরেকটি মিষ্টি সূত্র বেরিয়ে যাবে। বিচ্যুতি কোণের জন্য আরেকটি মিষ্টি সূত্র বের হবে। বিচ্যুতি কোণ ডেল সমান কি হবে? ডেল সমান হবে, জায়গা হবে কি এখানে? I1 প্লাস I2 মাইনাস এ। এ মানে কি? এ মানে হচ্ছে প্রিজম কোণ বা বিচ্যুতি কোণ। তাহলে বিচ্যুতি কোণ এ সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। তো এই হচ্ছে দেশের অবস্থা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেশে জাতি একটা স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমাকে গ্রুপে কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা ঠিকঠাক মতো। ওকে ফাইন, ঠিক আছে। দেখি এই হাফিজ ওদের একটু বাক স্বাধীনতা ফেরত দিয়ে দেখি, গ্যাঞ্জাম করুক ওরা একটু। কোথায়? আমার কোনো দরকারই ছিল না তোদের বাক স্বাধীনতা ফেরত দেওয়ার, শুধু একটু গ্যাঞ্জাম দেখতে চাইছি। অল ক্লিয়ার শ্রাবন্তী, লাভ সো মাচ, থ্যাংক ইউ বেবি।
অভিলম্ব বরাবর আলো আপতিত হলে অভিলম্ব বরাবর আলো আপতিত করব আমরা। আপতন কোণের মান 0 ডিগ্রি হইলে প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি হবে। আই এর মান যদি 0 ডিগ্রি হয়, আই এর ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ এটাকে লম্ব আপতন বলে, তখন প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি হবে। এবং এই কেসটার একটা নাম আছে, এই কেসটার নাম হচ্ছে লম্ব আপাতন। কেন জানি আমার মনে হচ্ছে এইটা আমি প্রথম 3-4 ক্লাসের মধ্যে পড়াইছিলাম। ঠিক আছে, লম্ব আপতন, আলোর প্রতিসরণের ক্ষেত্রেই লম্ব আপতনটা একটা টপিক হইতে পারে, বা এটা একটা কনসেপশন আর কি, ছোট কনসেপশন। এটার সাথে আপাতত আমাদের প্রিজমের খুব বেশি কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, ওকে ওকে ফাইন। টপিকের নাম প্রিজম বস। প্রিজমের বিচ্যুতি কোণ। টপিকের নাম প্রিজমের বিচ্যুতি কোণ। ঠিক আছে, আচ্ছা আমার পাইলট বাইরে চলে গেছে, নাইলে আবারও তোদের বাক স্বাধীনতা হরণ করে নিতাম। ঠিক আছে, বাক স্বাধীনতা খুব খারাপ জিনিস, আমি একেবারেই পছন্দ করি না। ঠিক আছে, বাক স্বাধীনতা খুবই খারাপ, খুবই খারাপ। তো আসেন, এতক্ষণ ধরে আমরা বিচ্যুতি কোণ বাইর করছি, তো এইবার আমরা কি বাইর করতে চাই? এইবার আমরা বাইর করতে চাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। এই বাক স্বাধীনতা আবার হরণ করো। কোথায় চলে গেছো তুমি? এত বাক স্বাধীনতা কি ভালো? ন্যূনতম বানান ঠিক আছে নাকি আমি জানি না, এটা একটু হিরণময় দাঁত থেকে দেখায় নিজ ন্যূনতম বানান ঠিক আছে কিনা। সুবারা কি যে বলসটা ব্রো, ছি ব্রো ছি। ওকে, তো আসে ন্যূনতম বিচ্যুতি। তো আমরা বিচ্যুতি কোণ সমান কি জানছি? আমরা বিচ্যুতি কোণ সমান জানতে পারছি হচ্ছে যে ডেল সমান কি? ডেল সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এইটা হচ্ছে বিচ্যুতি কোণের চেহারা। এখন খেয়াল করো, এখানে এ কি? এ হচ্ছে প্রিজম কোণ। এ হচ্ছে প্রিজম কোণ। প্রিজম কোণটা হচ্ছে প্রিজমের একটা প্রপার্টি। ধরো আমার কাছে একটা প্রিজম আছে, এই মুহূর্তে আমার কাছে প্রিজম নাই, আমি দুঃখিত। তো আমার কাছে একটা প্রিজম আছে, সো এই প্রিজমটার তো প্রিজম কোণ ফিক্সড, তাই না? আলো 30 ডিগ্রি কোণে এসে পড়লেও প্রিজম কোণ যা হবে, 60 ডিগ্রি কোণে এসে পড়লেও প্রিজম কোণ তা হবে, 45 ডিগ্রি। প্রিজম কোণ তো প্রিজমের গাঠনিক স্ট্রাকচার। আলো এসে পড়ার সাথে, ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর কম্পাঙ্ক, এগুলা কোনো কিছুর সাথে প্রিজম কোণ ডিপেন্ড করে না। এটা প্রিজম বানানোর সময় অ্যাঙ্গেল ফিক্সড, যে এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, প্রিজম কোণ ফিক্সড। তাইলে প্রিজম কোণ যেহেতু ফিক্সড, তাইলে আমাদের ন্যূনতম বিচ্যুতি, মিনিমাম ডেভিয়েশনের জন্য বেসিক্যালি আমাদের প্রিজম কোণ নিয়ে কোনো কাজ নাই। তাহলে আমাদের কাজ কাকে নিয়ে? আমাদের কাজ হচ্ছে I1 I2 কে নিয়ে। এখন খেয়াল করেন, ইকুয়েশনটা এরকম যে I1 প্লাস I2 থেকে এ বিয়োগ করা লাগবে। I1 প্লাস I2 থেকে এ বিয়োগ করা লাগবে। এখন মনে করেন I1 প্লাস I2 এর ভ্যালু কথার কথা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, আর আমি ধরে নিলাম, এগুলো সব ধরে নেওয়া ডাটা, এগুলো কিচ্ছু লিখা লাগবে না, তোমরা খালি বুঝো, তাকায় দেখো 2 মিনিট। আমি ধরে নিলাম প্রিজম কোণের মান 30 ডিগ্রি, এটা ফিক্সড। প্রিজম কোণটা কি? প্রিজম কোণটা এটা ফিক্সড, এটা আমরা লড়াইতে পারবো না। ঠিক আছে, তাইলে 90 ডিগ্রি যদি I1 প্লাস I2 হয়, তাইলে এখান থেকে 30 ডিগ্রি যদি বিয়োগ করি, তাইলে তখন আমার ডেল্টার মান কত আসে? ডেল্টার মান আসে 60 ডিগ্রি। ডেল্টার মান কত আসে? ডেল্টার মান আসে 60 ডিগ্রি। কিন্তু মনে করো আমার এই I1 প্লাস I2 এর মান যদি 50 ডিগ্রি হয়, তখন এইটা থেকে যদি প্রিজম অ্যাঙ্গেল বিয়োগ করে দেই, তখন ডেল্টার মান কত আসে? তখন ডেল্টার মান আসে 20 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে এই কথাটা বলতে পারি না যে I1 প্লাস I2 ছোট হলে, ছোট বা সর্বনিম্ন হলে, I1 প্লাস I2 ছোট বা সর্বনিম্ন হলে বিচ্যুতি কোণ সর্বনিম্ন হবে, ডেল মিনিমাম হবে।
মানে I1 প্লাস I2 এর ভ্যালু, ধরো আমি ধরে নিলাম যে I1 প্লাস I2 এর ভ্যালু হচ্ছে 31 ডিগ্রি, কথার কথা। I1 প্লাস I2 এর ভ্যালু কত? I1 প্লাস I2 এর ভ্যালু 31 ডিগ্রি, যদিও এত কম হওয়া পসিবল না। তো এই 31 ডিগ্রি থেকে যদি আমি 30 ডিগ্রি বিয়োগ করি, তখন আমার ন্যূনতম বিচ্যুতি কোণ মান কত হবে? ন্যূনতম বিচ্যুতি কোণের মান হবে 1 ডিগ্রি। ঠিক আছে, এখন কারো কারো দুষ্টুমি মাথায় আসতে পারে, বস যদি I1 প্লাস I2 এর ভ্যালু প্রিজম কোণের চাইতে কম হয়, তো এটা আসলে প্র্যাকটিক্যালি এরকম কখনো হয় না। আপতন কোণ আর নির্গমন কোণের ভ্যালু সচরাচর প্রিজম কোণের চাইতে অনেক বড় হয়ে থাকে, অনেক বড় হয়ে থাকে। ঠিক আছে, তো এটা সচরাচর হয় না। তো আমরা ওইদিকে না যাই। তো আমাদের কি মনে রাখতে হবে? আমরা এখান থেকে এই জ্ঞান পাইছি যে যদি আমাদের I1 প্লাস I2 এর মান ছোট হয় বা মিনিমাম হয়, তাহলে প্রিজম অ্যাঙ্গেলটা মিনিমাম বিয়োগ করে দেওয়ার পরে যেই মানটা থাকবে ওইটা মিনিমাম হবে। তো I1 প্লাস I2 কে কি হইতে হবে? I1 প্লাস I2 কে মিনিমাম হইতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন ধান্দা। তো এখন এই ধান্দায় আমরা কিভাবে অগ্রসর হব? ধান্দা করতে হবে তো জীবনে, ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে ধান্দা করা। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা এই যে I1 প্লাস I2 পাইছি, এই দুই ভদ্রলোককে নিয়ে আমাদের কাজ। তো আমরা লিখি I1 প্লাস I2, এইটা সমান সমান, এখন যেহেতু আমরা দুইটা সংখ্যাকে যোগ করতেছি, সামহাও এটার ভিতর থেকে আমার একটা রিলেশন বা সম্পর্ক বানানো লাগবে। তো এই রিলেশন বা সম্পর্ক বানানোর জন্য আমি একটু দুষ্টামি করলাম। কি দুষ্টামি করলাম? সাপোজ আমি এইটাকে লিখলাম √I1 স্কোয়ার মাইনাস √I2 স্কোয়ার, তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে √a মাইনাস বি, √a মাইনাস বি, টোটালটার উপরে দিলাম হচ্ছে স্কোয়ার। তো a মাইনাস বি দিলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো মাঝখানে তো একটা মাইনাস 2ab এক্সট্রা চলে আসছে। তো ওই এক্সট্রা 2ab টাকে খালাস করো, তাইলে প্লাস √I1 ইন্টু I2, এটা হচ্ছে এক্সট্রাটা আসছিল, এই এক্সট্রাটা আমরা বিয়োগ করে দিব। আচ্ছা, এখন এইটুকু জায়গা থেকে একটু খেয়াল করো, যেটা আমাদের জন্য এক্সট্রা আছে, এই সাইড বিজনেস, এটা নিয়ে আমাদের কাজ কম। এই যে রাশিটা আছে, এই রাশিটায় খেয়াল করো, √I1, তাহলে I1 কে বর্গমূল করব, কোনো একটা সংখ্যা আসবে। √I2, এখানেও I2 কে বর্গমূল করব, কোনো একটা সংখ্যা আসবে। ওইটার সাথে 2 গুণ করব, কোনো একটা সংখ্যা আসবে। তার মানে এই ভ্যালুটা পজিটিভ কিছু আসবে, মানে এটার একটা সাংখ্যিক মান থাকবে এবং সেটা পজিটিভ হবে এবং সেইটা নন জিরো টার্ম হবে। জিরো তো হইতে পারবে না, কারণ দুইটা সংখ্যাকে তুমি কি করতেছো? দুইটা সংখ্যাকে তুমি বর্গমূল করতেছো। কেন আমি জিরো বানানোর কথা বলতেছি? কারণ আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই I1 প্লাস I2 কে কি বানানো? I1 প্লাস I2 কে হচ্ছে মিনিমাম বানানো। এটারে যেমনে তেমনে আমি মিনিমাম বানাইতে চাই। তো এটারে এক্সপ্লেন করে আমরা এরকম একটা ফর্ম বানাইছি। এই ফর্মে দেখলাম যে অর্ধেক অংশের মধ্যে কি আছে? 2√I1 ইন্টু I2। এখন এই ভ্যালুটা এরকম যে এটার একটা পজিটিভ ভ্যালু আসবে, ধনাত্মক একটা মান আসবে। দুইটা সংখ্যা গুণ টুন করতেছি, বর্গমূল আছে, তো অবভিয়াসলি জিরো হবে না। তো জিরো হওয়া পসিবল না। তাইলে এই পুরা রাশিটা মিনিমাম হইতে পারবে কখন? যখন এই ভ্যালুটা কি হবে? যেহেতু এইটা বর্গ হচ্ছে, যেহেতু এটা বর্গ হচ্ছে, তাইলে এইটা তো নেগেটিভ হবে না। যেহেতু বর্গ হচ্ছে, এইটার তো নেগেটিভ হওয়া পসিবল না। তো এটার এই পুরা রাশিটা মিনিমাম হওয়ার জন্য একটাই অপশন আছে। এই রাশিটা মিনিমাম ভ্যালু কি হইতে পারে? মিনিমাম জিরো হইতে পারে। এইটা মিনিমাম জিরো হইতে পারে, বুঝি। আলটিমেট টার্গেট কি? এই পুরা জিনিসটারে মিনিমাম বানানো। তো এই পুরা জিনিসটারে মিনিমাম বানাইতে গিয়ে দেখলাম এই ভদ্রলোক, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা জিরো হইতে পারে, এর কম আর হইতে পারে না, নেগেটিভ হইতে পারবে না। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সুতরাং √I1 মাইনাস √I2 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তোর ছোট ভাইও পারবে। বা এইখান থেকে √I1 মাইনাস সমান সমান ওই পাশে নিয়ে যাও I2, বা এইখান থেকে বলা যায় হচ্ছে I1 মাইনাস I2। তো এই যে এখান থেকে I1 মাইনাস I2 পাইছি, এইটার তাৎপর্য কি?
এইটার তাৎপর্য হচ্ছে ডেল মিনিমামের জন্য ন্যূনতম বিচ্যুতির জন্য কি হইতে হবে? ন্যূনতম বিচ্যুতির জন্য প্রথম মাধ্যমের আপতন কোণ, দ্বিতীয় মাধ্যমের নির্গমন কোণ পরস্পর সমান হইতে হবে। I1 এবং I2 পরস্পর সমান হইতে হবে। একটা কমন মান ধরলাম, সেই কমন মানকে ধরে নিলাম হচ্ছে I। তো এটা হচ্ছে ডেল মিনিমামের জন্য প্রথম শর্ত। এটা হচ্ছে ডেল মিনিমামের জন্য প্রথম শর্ত। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা, শর্ত আমাদের পুরোটা শেষ হয় নাই। আমরা এত কষ্ট করার দরকার নাই। এখান থেকে যদি বুঝতে পারি, আমরা একটু চটজলদি আরেকটা পৃষ্ঠা নিয়ে নেই। একটা সংক্ষেপে আমরা একটা প্রিজম যদি এঁকে ফেলি, মনে করি এই হচ্ছে সেই প্রিজম। তো এই প্রিজমের মধ্যে আমরা ধরে নিলাম যে এই হচ্ছে একটি অভিলম্ব আর এই হচ্ছে একটি অভিলম্ব। তো এইখান থেকে মনে করি একটি আলোক রশ্মি গিয়ে আপতিত হয়েছিল মিষ্টি করে। আচ্ছা, এই মিষ্টি হচ্ছে না, খালি ভেজাল হয়ে যাচ্ছে, টক হয়ে যাচ্ছে, তিতা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি গেছিল, আবার এখান থেকে আলোক রশ্মি বের হয়ে গেছিল। তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী I আর আমরা কোনটাকে কি লিখবো? এই অ্যাঙ্গেলটাকে লিখবো হচ্ছে I1, যেইটা বের হয়ে গেছে সেইটাকে লিখবো হচ্ছে I2। প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ R1, দ্বিতীয় মাধ্যমের আপতন কোণ R2। আচ্ছা, তাইলে এখন খেয়াল করেন, এই যে মিডিয়ামটা আছে এইটাকে ধরে নিলাম 1 নাম্বার মাধ্যম বা বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যম থেকে আলো প্রবেশ করছে। মাঝখানে যে প্রিজমটা আছে এইটাকে অবশ্যই কাঁচ মাধ্যম ধরবো বা 2 নাম্বার মাধ্যম ধরবো। আবার আলোটা শেষে কোথায় গিয়ে বের হয়েছে? বাতাসেই তো বের হয়েছে। তো এইটা বের হয়েছে হচ্ছে বায়ু মাধ্যমে বা 1 নাম্বার মাধ্যমে। তো প্রিজমের তল কয়টা আমরা বলছিলাম? প্রিজমের তল 2টা। যেই তলে আলো গিয়ে পড়ে সেইটা হচ্ছে প্রিজমের প্রথম তল, এবং যেই তল দিয়ে আলো বের হয়ে যায় এইটা বেসিক্যালি হচ্ছে প্রিজমের দ্বিতীয় তল। আচ্ছা, তাহলে এই যে প্রিজমটা হয়েছে, এই প্রিজমের মধ্যে আলোক রশ্মি প্রতিসরিত হয়েছে কয়বার? আলোর প্রতিসরণ কয়বার হয়েছে? 2বার। প্রথম তলে একবার প্রতিসরণ হয়েছে, বাতাস থেকে কাছে গেছে হালকা টু ঘন। আবার দ্বিতীয় মাধ্যমে আরেকবার প্রতিসরণ, দ্বিতীয় তলে প্রতিসরণ হয়েছে, কাঁচ থেকে বাতাসে গেছে ঘন থেকে হালকা। তো এই 2টা প্রতিসরণের জন্য আমরা, মনোযোগ দিয়ে শুনো, স্নেলের সূত্র কাজে লাগাবো। স্নেলের সূত্র কোনটা ছিল? μ1 sin θ1 সমান μ2 sin θ2। তাহলে প্রথম তলে আমরা যদি স্নেলের সূত্র কাজে লাগাই, তাহলে প্রথম তলে স্নেলের সূত্র কাজে লাগাইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো মিউ অফ এয়ার ইনটু সাইন অফ I1 সমান মিউ অফ গ্লাস ইনটু সাইন অফ R1। আমরা কিন্তু অবশ্যই এইটা মাথায় রাখতে হবে, যে আমরা এখনো কি করতেছি? আমরা এখনো ন্যূনতম বিচ্যুতিকে হান্ট করতেছি। আমাদের ন্যূনতম বিচ্যুতির কথা কিন্তু শেষ হয় নাই। ঠিক আছে, আমরা কিন্তু ন্যূনতম বিচ্যুতির কথাই, আহা দুষ্টু ছেলে, আমরা ন্যূনতম বিচ্যুতির ভিতরেই আছি। ঠিক আছে, তো মিউ এ সাইন I1 সমান মিউ জি সাইন R1। সো ন্যূনতম বিচ্যুতির কথা যদি হয়, তাহলে অলরেডি আমরা কি জেনে আসছি? আমরা জেনে আসছি I1 সমান I2 সমান হচ্ছে I। সুতরাং আমরা এইখান থেকে কি বলতে পারবো? আমরা বলতে পারবো মিউ অফ এ ইনটু সাইন অফ I সমান মিউ অফ জি ইনটু সাইন অফ R1। তো এইটাকে তুমি চাইলে একটা সমীকরণ বলতে পারো, বা এটাকে বাক্সবন্দি করতে পারো, বা এটার খুব একটা গুরুত্ব তেমন নাই। ঠিক আছে, তারপর আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এইবার চলে আসেন হচ্ছে প্রিজমের দ্বিতীয় তলে। তাহলে দ্বিতীয় তলে যখন আলো প্রতিসরিত হয়েছে, এখানে খেয়াল করেন এটা হচ্ছে গ্লাস মিডিয়াম। কাঁচে অ্যাঙ্গেলের মান কত? R2 কিন্তু এখানে আপতন কোণ। তাইলে আমরা কি লিখবো? আমরা লিখবো মিউ অফ গ্লাস ইনটু সাইন অফ R2 সমান সমান গেছে কোথায়? এয়ারে। তাহলে মিউ অফ এয়ার ইনটু সাইন অফ I2।
এখন I1 আর I2 তো একই, I1 আর I2 একই, তাহলে এই I2 কে কি লিখতে পারবো? এই I2 কে আমি I লিখতে পারবো। সুতরাং আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে মিউ অফ এয়ার সাইন অফ I সমান মিউ অফ গ্লাস ইনটু সাইন অফ R2। এইটাকে তুমি দিতে পারো মিষ্টি করে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ঘটনা। এখন তুমি 1 এবং 2 পর্যালোচনা করো, 1 এবং 2 তুমি পর্যালোচনা করো। সো 1 এবং 2 যদি তুমি পর্যালোচনা করো তাহলে খেয়াল করো মিউ এ সাইন আই, মিউ এ সাইন আই, সো দুইখানেই তো লেফট হ্যান্ড সাইডে মিউ এ সাইন আই আছে, তার মানে দুইখানেই রাইট হ্যান্ড সাইডে মিউ জি সাইন R1 এবং মিউ জি সাইন R2 পরস্পর সমান। তো 1 ও 2 থেকে আমরা লিখতে পারি মিউ জি ইনটু সাইন অফ R1 সমান মিউ জি ইনটু সাইন অফ R2। তাহলে এখান থেকে খেয়াল করো মিউ জি কমন, চাইলে কাইটে দাও। তুমি বললা যে ভালোই লাগে না বস, দেন তো কাইটে, দিলাম হেইও বলে কাইটে। সাইন R1 সমান সাইন R2। সুতরাং এইখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি R1 সমান কি? R1 সমান হচ্ছে R2। R1 সমান কি? R1 সমান হচ্ছে R2। তাহলে এইখান থেকে আমরা আরো একটা জিনিস জানছি, সেইটা হচ্ছে ডেল মিনিমাম, ন্যূনতম বিচ্যুতির শর্ত, ডেল মিনিমামের শর্ত। তো ডেল মিনিমামের শর্ত কি? ডেল মিনিমামের শর্ত হচ্ছে I1 সমান I2 সমান হচ্ছে I এবং R1 সমান R2 সমান, চাইলে আর লিখতে পারো। তো এই হচ্ছে ন্যূনতম বিচ্যুতির শর্ত, এই হচ্ছে প্রিজমের ন্যূনতম বিচ্যুতির শর্ত। ঠিক আছে, ওকে, এইটুকু যদি বুঝতে পারি অলমোস্ট হয়ে আসছে, অলমোস্ট হয়ে আসছে। আমরা আর একটু কথাবার্তা বলবো, তারপরে আমরা লাগলে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সূত্র তো সব দেখে ফেলছি, ম্যাথটা আমরা দেখবো। তাহলে এইখান থেকে এখন খেয়াল করেন আমরা বিচ্যুতি কোণের জন্য একটা বেসিক চেহারা বানাইছিলাম। খেয়াল করো, এই ছিল আমাদের বিচ্যুতি কোণের চেহারা I1 প্লাস I2 মাইনাস এ, I1 প্লাস I2 মাইনাস এ, এই ছিল আমাদের চেহারা। তো আমরা এখনো এই জায়গাতেই আছি, আমরা এখনো এই ন্যূনতম বিচ্যুতি নিয়েই কথাবার্তা বলতেছি। কপি অফ না কেন? তো এই যে আমরা ন্যূনতম বিচ্যুতি নিয়ে কথাবার্তা বলতেছি, তো এই ন্যূনতম বিচ্যুতির ভিতরে এখন চলে আসেন। তো সুতরাং ডেল মিনিমাম, ডেল মিনিমাম সমান কি লেখা যাবে? যে যেহেতু আমরা কি জানতাম? আমরা জানতাম ডেল সমান কি? ডেল সমান হচ্ছে, ডেল সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। সো ডেল সমান যদি I1 প্লাস I2 মাইনাস এ হয়, তাহলে ডেল মিনিমাম সমান কি হবে? ডেল মিনিমাম সমান হবে হচ্ছে I1 মানে I প্লাস I মাইনাস এ, বা এইখান থেকে আমি লিখতে পারবো টোয়াইস I সমান কি? টোয়াইস I সমান হচ্ছে ডেল মিনিমাম, এটাকে ডেল এম লিখলেও চলে, আমি বারবার মিনিমাম লিখতেছি। টোয়াইস I সমান হচ্ছে ডেল মিনিমাম প্লাস এ, বা এইখান থেকে I সমান কি লিখা যাবে? I সমান লিখা যাবে এ প্লাস ডেল মিনিমাম লিখি, তাহলে এ প্লাস ডেল মিনিমাম ডিভাইডেড বাই 2। তাইলে এই হচ্ছে আমার আপতন কোণের একটা চেহারা। ঠিক আছে, আপতন কোণ বা নির্গমন কোণ দুইটার ভ্যালুই তো সেম। সো এই হচ্ছে আমাদের সেই আপতন কোণ বা নির্গমন কোণের চেহারা। I সমান হচ্ছে a প্লাস ডেল এম বাই 2। আচ্ছা, সো এইখান থেকে আমরা যদি একটু সামনে আগাই, আমরা আবার বিচ্যুতি কোণ ছাড়া প্রিজম কোণ দিয়ে R1 R2 এর একটা সম্পর্ক দেখছিলাম। আমরা কি দেখছিলাম? যে যেহেতু আমরা দেখছিলাম a সমান কি? a সমান হচ্ছে R1 প্লাস R2, এবং যেহেতু আমরা ন্যূনতম বিচ্যুতি নিয়েই কথা বলতেছি, সুতরাং আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো এ সমান হচ্ছে আর প্লাস আর, বা এইখান থেকে
আর ইকুয়ালস টু কি লিখা যাবে? আর ইকুয়ালস টু লিখা যাবে a/2। তাহলে এইখান থেকে দেখো আর একটা সম্পর্ক আমরা পাইছি। ওকে, তাইলে এইখান থেকে খেয়াল করেন আমরা যে এখানে কাঁচটা ব্যবহার করছি, মানে এখানে কাঁচ ব্যবহার করি বা যেই কোনো মাধ্যমের প্রিজম ব্যবহার করি না কেন, তো এই মাধ্যমের কাঁচের যে কোনো কিছুর আমি ধরে নিলাম প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্কটা মিউ। মানে কাঁচের প্রতিসরণাঙ্ক তো আমরা সরাসরি মুখস্থ একটা জানি, বাট ধরে নিলাম প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ। তো প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, সুতরাং আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো প্রিজমের উপাদানের, প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক। সো মিউ সমান, তুমি এমনিতে ছোটবেলা থেকে কি জানো? তুমি ছোটবেলা থেকে জানো মিউ সমান হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, সাইন আই বাই সাইন আর। তো আই সমান কি a প্লাস ডেল এম বাই টু, আর সমান কি a/2। তো এইখান থেকে প্রিজমের জন্য, প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্কের জন্য একটা সূত্র আসবে, মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন a প্লাস ডেল এম বাই 2 divided by sin a/2। ওকে, আশা করি বুঝতে পারছেন। লাস্ট একটা ছোট গ্রাফ দেখাই, এরকম বলতে বলতেই পুরো ক্লাস পড়ায় ফেলবো। আরে বস, আজকে তো অনেক সময়, মনে হচ্ছে যে পড়াই যাই। অস্থির। কিরে হাফিজ, তোর মন খারাপ নাকি? আহারে, আমরা একটা গ্রাফ দেখবো। আরে বাবা, আমরা একটা গ্রাফ দেখবো। গ্রাফটা হবে হচ্ছে আপতন কোণ বনাম বিচ্যুতি কোণ। তো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা নিয়ে বেসিক্যালি আমার অপটিক্সের একটা কোর্স ছিল, মোস্ট প্রবাবলি 2-1 বা 2-2 তে, লেভেল 2 টার্ম 1-এ বা টার্ম 2-তে একটা অপটিক্সের কোর্স ছিল। তো তখন এই গ্রাফটা নিয়ে জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে বেশি পড়ালেখা হয়েছে, যেহেতু মেকানিক্যালে ছিলাম। ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞানটা অনেক বেশি আমাদের দরকার হয় না, ওইটা মোস্ট লাইকলি ধরো ইলেকট্রিক্যালের মানুষদের বেশি দরকার হয়। তো ওই সময় যেটা বুঝছিলাম আর কি, যে আমাদের ল্যাব ছিল, সো অনেকগুলা এক্সপেরিমেন্টাল সেটস অফ ডেটা নিতে হয় অনেকবার একটা নির্দিষ্ট প্রিজমের জন্য। মনে রাখো, একটা প্রিজমের ক্ষেত্রে দুইটা জিনিস ফিক্স, এক হচ্ছে তার উপাদানের প্রতিসরণাঙ্ক ফিক্সড, আর 2 নাম্বার হচ্ছে তার প্রিজম কোণ ফিক্সড। এরপরে সবকিছু পরিবর্তনশীল, I1 R1 I2 R2, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মিনিমাম ডেভিয়েশন, সবকিছু পরিবর্তনশীল। তো ওই প্র্যাকটিক্যালে আমরা এই কাজটা করছিলাম যে আমরা বিভিন্ন আপতন কোণের জন্য বারবার প্রতিসরণ কোণ পাল্টায় যাচ্ছে, আবার নির্গমন কোণ পাল্টায় যাচ্ছে। অ্যান্সারে বা ফাইনাল গোল হচ্ছে বিচ্যুতি কোণ পাল্টায় যাচ্ছে। সো বারবার যেটা হইতো, ভিন্ন ভিন্ন বিচ্যুতি কোণ আমরা পাইতাম। তো এই যে বিচ্যুতি কোণ আমরা পাইতাম, এইখানে দেখা গেছে যে আপতন কোণের মান বাড়তে থাকলে বিচ্যুতি কোণের মানটা কমতে থাকে। আপতন কোণের মান বাড়তে থাকলে বিচ্যুতি কোণের মান কি হইতে থাকে? কমতে থাকে। এইটা তুমি এই যে ছবিটা আছে, আমাদের প্রথম যেই ছবিটা, এই ছবিটা থেকে দেখো। ধরো তোমার আপতন কোণের মান বাড়তেছে, সো আপতন কোণের মান এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এখানে কিন্তু তুমি এখন যেই কোণে আপত্তিত করছো, এখানে আপতন কোণের মান কত? এখানে আপতন কোণের মান 60 ডিগ্রির বেশি। এখানে আপতন কোণের মান 60 ডিগ্রির বেশি। কিন্তু নর্মালি ধরো আপতন কোণ 30 ডিগ্রি বা 15 ডিগ্রি, ওইখান থেকে যদি তুমি বাড়াইতে শুরু করো, সো গ্র্যাজুয়ালি আমরা যেটা দেখে থাকি, আমি যদি এখানে এইরকম একটা লাইন দিয়ে চিন্তা করি, ধরো এই বরাবর আমার হচ্ছে একটা লাইন গেছে, আর
এইখানে আমার আরেকটা লাইন, এই দুইটার মধ্যে তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে। তো ধরো এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা ঘুরতে শুরু করছে, এই অ্যাঙ্গেলটা ঘুরতে শুরু করছে। আবার এই অ্যাঙ্গেলটা কি হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইভাবে ঘুরতে শুরু করছে, এইভাবে ঘুরতে শুরু করছে। তো একটা সার্টেন লিমিট পর্যন্ত, একটা সার্টেন আপতন কোণ পর্যন্ত আই এর মান বাড়লে ডেভিয়েশন বাড়ে, আই এর মান বাড়লে ডেভিয়েশন বাড়ে। কিন্তু একটা মিনিমাম ডেভিয়েশনে একবার পৌঁছায় যায়, যেহেতু প্রিজম ফিক্সড। তো একটা মিনিমাম ডেভিয়েশনে পৌঁছায় যাওয়ার পরে দেখা যায় আবার যতই আপতন কোণের মান বাড়াও না কেন, ওই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণের মান কি হয়, বিচ্যুতি কোণের মান হচ্ছে কমতে থাকে। ঠিক আছে। তো আমরা যেই গ্রাফটা পাই, আমরা এখন এটা গ্রাফ দেখব। এই গ্রাফ নিয়ে আমাদের বইতে খুব বেশি কথাবার্তা বলা নাই। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রাফ। ও খোদা, জিনিসটা একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। এইটা আমাদের কোনো সূত্র মানে না। যেমন ধরো আমরা পড়ন্ত বস্তুর জন্য গ্রাফ আঁকতি, বা আমরা পর্যাবৃত্ত গতি পড়ছি, ওখানে আমরা সাইনোসয়েডাল গ্রাফ দেখছি, টেন কজ ফাংশনের জন্য গ্রাফ দেখছি, গতিশক্তির গ্রাফ, বিভব শক্তির গ্রাফ, এরকম অনেকগুলা গ্রাফ আমরা দেখছি। ওগুলো একটা সম্পর্কের উপর ডিপেন্ড করতো, কিন্তু এখানে এরকম করবে না। তো আমাদের এক্স এক্সিস বরাবর বসবে হচ্ছে আপতন কোণ আই, আর ওয়াই এক্সিস বরাবর বসবে হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। তো এই হচ্ছে আমাদের আপতন কোণ আই, আর এই বরাবর হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ ডেল্টা। ঠিক আছে। আচ্ছা, তো গ্রাফটা হবে মোর লাইকলি এইরকম একটা গ্রাফ হয়ে যাবে, আরো উপরে উঠতে পারে, কোনো সমস্যা নাই। তো এইখানে খেয়াল করেন, এইখানে খেয়াল করেন, এই যে অ্যাঙ্গেলটা, এই ক্ষেত্রে বেসিক্যালি I1 সমান I2 হবে। আর এইখানে আমরা কি পাইছি, এইখানে আমরা হইছে ন্যূনতম বিচ্যুতি কোণ পাইছি, যেটা একটা হাইপারবোলিক গ্রাফের মতো, প্যারাবোলিক গ্রাফ বলতে পারেন। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য গ্রাফ, বা আপতন কোণ বনাম বিচ্যুতি কোণের গ্রাফ, বা বিচ্যুতি কোণ বনাম আপতন কোণের গ্রাফ। ঠিক আছে। আচ্ছা, ওকে। লাস্ট আরেকটা ছোট্ট সূত্র আছে, এইটার কথা আমাদের বইতে, এইটাও খুব বেশি কিছু বলা নাই। এইটা বলা হয়েছে হচ্ছে সরু প্রিজম। ঠিক আছে। সচরাচর যেই প্রিজমের প্রিজম কোণের মান 6 ডিগ্রির কম হয়, যেই প্রিজমের প্রিজম কোণের মান কি হয়, 6 ডিগ্রির কম হয়, সেই প্রিজমগুলোকে আমরা কি বলি, সেই প্রিজমগুলোকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম বা থিন প্রিজম। তো একটা সরু প্রিজম যদি, এরে বাবা, মনে কর এইরকম একটা প্রিজম আর কি, মানে একটু বেশি গরিব প্রিজম হয়ে গেছে বোর্ডে আঁকার মতো। তো এইরকম একটা প্রিজমকে আমরা চাইলে হচ্ছে ওরকম সরু প্রিজম বলতে পারি। তো সরু প্রিজমের জন্য আমাদের সরাসরি একটাই সূত্র আছে, সেইটা হচ্ছে বিচ্যুতি কোণের সূত্র। তো বিচ্যুতি কোণের সূত্রটা কি, বিচ্যুতি কোণের সূত্রটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়ালস টু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ মাইনাস 1 ইনটু প্রিজম অ্যাঙ্গেল। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সরু প্রিজমের সূত্র। তো আমি ব্যাপক খুশি, অনেকদিন পর আমার মনে হয়েছে যে আমি একটু পড়াইতে পারছি। বেশিরভাগ দিনই আমার কাছে মনে হয় আমি আজকে 10 পৃষ্ঠা পড়াবো বা 10টা টপিক পড়াবো, কিন্তু দেখা যায় আমি 5টা টপিক পড়াইতে পারছি, 5টা টপিক পড়াইতে পারি নাই। তো আমার ব্যাপক মন দিল খারাপ থাকে। তো আমি আজকে প্রিজম শুরু করছি, এবং আপনারা বিশ্বাস করেন প্রিজমের প্রিজমের কি কিছু থিওরি বাদ আছে? এই হাফিজ, প্রিজমের কোনো থিওরি বাদ আছে? না, বুয়েট অ্যাডমিশন টেস্টে 2018-তে না 19 একটা অঙ্ক আসছিল, সেটা বাদ আছে, সেটা তো ভিন্ন, সেটা অঙ্ক করাবো। বাট থিওরি আমরা কভার করছি। তো শুরু থেকে এখানে আমরা প্রিজম দেখছি, প্রিজমের বিভিন্ন তল, প্রিজমের 2টা ত্রিভুজাকার তল, 3টা আয়তাকার তল, এগুলো আমরা দেখছি, প্রতিসারক তল। কেউ কেউ কোয়েশ্চেন করছে, আমার কানসা বেড়ায় মারতে ইচ্ছা করছে, বস ভূমি থেকে যদি আলো ফেলি, ওরে গান্ডু, ভূমি থেকে যদি তুই আলো ফেলস তাহলে তো ওইটাকে আর ভূমি বলবে না, তখন ওইটাকে প্রতিসারক তল বলবে। তুই ভূমি থেকে কেমনে আলো ফেলবি? তুই মাটি খনন করে ডুবে গেছিস, তারপর তুই টর্চ লাইট দিয়ে এমনি আলো মারবি নিচতলা থেকে? ভূমি থেকে আলো মারবে? আরে বেটা, ভূমি থেকে আলো মারার কি আছে?
তিনটা আয়তাকার তল আছে, তিনটা আয়তাকার তলের মধ্যে দুইটা তল দিয়ে একটা দিয়ে আলো ঢুকবে, একটা দিয়ে আলো বের হবে। যে দুইটা দিয়ে আলো ঢুকবে আর বের হবে ওই দুইটারে বলবে প্রতিসারক তল। আর 3 নাম্বার ছাগলের 3 নাম্বার বাচ্চা যে আয়তাকার তলটা মাটির লগে লাগে থাকবে ওইটারেই ভূমি বলবে। এখন তুই এটারে এমনি ঘুরা, তাহলে ভূমি চেঞ্জ হবে, ঘুরা ভূমি চেঞ্জ হবে। কারণ ভূমি দিয়ে যদি আলো মারি, এত ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ। ওকে, তাহলে এখান থেকে আমরা গিয়ে জ্ঞানের কথা, আমরা এখান থেকে প্রিজম টিজম দেখছি ছোট করে, আমরা বিচ্যুতি কোণ নিয়ে কথাবার্তা বলছি। দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট হাইলাইট, কেউ যদি শুরুতে মিস করে থাকি, আমাদের আলোর ক্ষেত্রে 9, 10, 11, 12-এ আলোর প্রতিফলন, প্রতিসরণ, জ্যামিতিক আলোক বিজ্ঞান যাই পড়ি, আই বলতে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতন কোণ বুঝি, আর বলতে আমরা প্রতিসরণ কোণ বুঝি। কিন্তু প্রিজমের দ্বিতীয় তল হচ্ছে ভেরি এক্সেপশনাল কেস, ভেরি এক্সেপশনাল কেস। প্রিজমের দ্বিতীয় তলে যেই কোণে আপতিত হয়েছে সেটাকে আমরা লিখি হচ্ছে R2, এবং যেই কোণে নির্গমন হয়েছে সেটাকে আমরা লিখি হচ্ছে I2। কেন? কারণ এরপরে আপনি দেখছেন আমরা অনেকগুলো সূত্র বানাইছি, I1 প্লাস I2, R1 প্লাস R2, তাইলে সূত্রগুলো ওইরকম সুন্দর হইতো না, জাবরা হয়ে যাইতো। তো জাবরামি না করার জন্য আমরা এখানে একটু কনভেনশন পাল্টাইছি, এটা মনে রাখবেন দয়া করে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বিচ্যুতি কোণের একটা ধারণা নিয়েছি। বিচ্যুতি কোণ কি? আলোকরশ্মি যেই দিকে প্রবেশ করছে সেটারে যদি সোজা সামনে বাড়ায় দেই, আর যেদিকে বের হয়ে গেছে সেটারে যদি টাইনে পিছনে টাইনে দেই, তাহলে এরা একটা বিন্দুতে ছেদ করছে। তো ওই বিন্দুতে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওইটাই হচ্ছে বিচ্যুতি কোণ। সহজ কথায়, যেদিকে যাওয়ার কথা আর যেদিকে সে গেছে সেই দুটার মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে বিচ্যুতি কোণ। আচ্ছা, তো এখান থেকে বিচ্যুতি কোণের আমরা ডিফারেন্ট ফর্মুলা দেখছি, কোনো ফর্মুলার ডেরিভেশন আমি আর এখন বুঝাবো না, আমি প্রথমবারে খুব ভালো করে বুঝাইছি। আই হ্যাভ তীব্র বিশ্বাস, অসাধারণ ব্যাপার। সো কেউ না বুঝলে রেকর্ডিংটা দেখো, আর না বুঝলে আমি তো আসিই বস। সো ডেলের জন্য সূত্রগুলো আমি একটু আওড়ায় যাই। I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এই যে R1 R2 আছে, আমরা ক্ষণিক বাদেই প্রমাণ করছি যে এই R1 R2 হচ্ছে প্রিজম অ্যাঙ্গেলের সমান। প্রিজম অ্যাঙ্গেল কি? ওই যে দুইটা প্রতিসারক তল আছে, আয়তাকার প্রতিসারক তল, তারা একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, একটা অ্যাঙ্গেল তৈরি করে উভয়ের মাঝখানে, ওইটাই হচ্ছে প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ। তাহলে এ সমান R1 প্লাস R2, তাহলে বিচ্যুতি কোণটা কি দাঁড়ায়? ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এগুলো ইষ্টি মিষ্টি এমসিকিউ। আচ্ছা, এখান থেকে আমাদের মেইন যেটা পড়াশোনা, ন্যূনতম বিচ্যুতি। তো ন্যূনতম বিচ্যুতির জন্য আমরা অনেক কাহিনী কুহিনী করছি, এখান দিয়ে অনেক আধ্যাত্মিক ঘটনা ঘটাইছি। আধ্যাত্মিক ঘটনা ঘটায় আমরা ফার্স্টে কি বাইর করছি, যে ন্যূনতম বিচ্যুতির জন্য I1 আর I2 এর মান সমান হইতে হবে। ওকে ফাইন, মানলাম। এরপরে আমরা চলে গেছি হচ্ছে আরো আগাইছি, আরো আগায় দেখছি যে R1 আর R2 এর মানও সমান হইতে হবে। তো এইখানে আইসে বেসিক্যালি আমরা আমাদের ন্যূনতম বিচ্যুতির ফুল অ্যান্ড ফাইনাল, এখানে কিন্তু ন্যূনতম বিচ্যুতি বের হয় নাই, ওটা পরে বের হবে। ন্যূনতম বিচ্যুতির শর্তটা কি? I1 আর I2 এর মান সেম, R1 আর R2 এর মান সেম, ঠিক আছে বস? আচ্ছা, এরপরে গিয়ে আমরা কিছু ছিনিমিনি করছি। ডেল মিনিমামের জন্য একটা শর্ত বানাইছি আই এর, আবার আর এর একটা শর্ত বানাইছি, এখান থেকে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক বের করছি। তো এই হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক। আচ্ছা, আর এরপরে আমরা হচ্ছে বিচ্যুতি কোণ বনাম আপতন কোণের গ্রাফ দেখছি। এখান থেকে আমরা সরু প্রিজমের জন্য একটা সূত্র দেখছি। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের যাবতীয় সকল পড়ালেখা। আমরা অঙ্ক করব, সময় আছে, তারপরে একটু দেশ ও জাতিকে ফিরিয়ে দাও ওদের বাক স্বাধীনতা। ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে I1 প্লাস I2 এ প্লাসের পরিবর্তে মাইনাস লিখেছেন, খুবই গুরুতর খারাপ কাজ করেছি। ন্যূনতম বিচ্যুতি কোণে কোথায়? এই কি হলো? কিসে যাব? এরকম কনফিউজিং কথা বলে কেন ওরা? মারতে মন চায় না, মায়েরা মুইরা শুটায় লাইতে মন চায় না। ঠিক আছে, মিলিত হওয়া আর ছেদ হওয়া, মাইনাস কেন দিলেন? এ কোথায় মাইনাস দিছি রে? এ হাফিজ খুঁজে বের করতো কোথায় মাইনাস দিছি, কোথায় মাইনাস দিছি রে? মাইনাস কোথায় দিছি আমাকে এটা বল।
উইক বার কি উইক বার? বোবার মতোই তো ক্লাস করবি, ক্লাসে জীবনে কোনোদিন অফলাইনে ক্লাসে জীবনে কোনোদিন কথা কইছো? I1 প্লাস I2 সমান, ও হ্যাঁ তাই তো, শিট। তাই তো তাই তো। ও ঠিকই তো আছে, এটা প্লাস হবে আর কি, কিসে? সরি, আবেগে লিখে ফেলেছি। বেসিক্যালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি তাহলে প্লাস 2ab লিখতে হবে, এটাই লিখেছিলাম বস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইগুলো আসলে প্রিন্টিং মিস্টেক, এগুলো নিয়ে এত ঘোরতর চিন্তা করার দরকার নাই, বাট থ্যাংক ইউ, আমাকে জানিয়েছো, আমি আন্তরিকভাবে খুশিত হয়েছি। ঠিক আছে, এখন ঠিক আছে বস, এখন ঠিক আছে বস, আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি বস। হ্যাঁ, ন্যূনতম বিচ্যুতি ছাড়া বের করা যাবে। আপনার টি শার্টে নাম লেখা নাই কেন? এনাম ভাই আমাকে আসলে ভালোবাসে না। এনাম ভাই আমাকে আর ভালোবাসে না রে। প্রচুর সংজ্ঞা দেওয়া আছে, কোটি কোটি সংজ্ঞা দেওয়া আছে, কোটি কোটি সংজ্ঞা, কোটি কোটি সংজ্ঞা। প্রিজমে আলোর এগুলো সব পড়ায় ফেলছি, এইসব স্লাইড মাইড রাখবো না, এইসব ব্ল্যাঙ্ক স্লাইড মুছে দিব। ঠিক আছে, এটা বিচ্যুতিকোণ বুঝাইছি, সুন্দর ছবি, ডিজাইন, গ্রাফিক্স, সেরা গ্রাফিক্স হচ্ছে ন্যূনতম বিচ্যুতি পড়াতে হচ্ছে। যে গ্রাফটা দেখেছো দাদা, সেরা গ্রাফ কিন্তু হয়। আচ্ছা ওকে, সূত্রটা লেখা আছে, তোমরা বুঝে নিবে, সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, এখানে দেখো তুমি কিন্তু সবগুলো সূত্র কিন্তু তুমি পড়ে ফেলেছো। হ্যাঁ, দেলের সূত্র পড়ে ফেলেছো, মিউ সূত্র পড়ে ফেলেছো, আর যে ন্যূনতম বিচ্যুতি স্বরূপ প্রিজমের ক্ষেত্রে, স্বরূপ প্রিজমের কথাও কিন্তু তুমি জেনে গিয়েছো দাদা। ওকে, আর কিছু বাংলা কথাবার্তা আছে, তো বাংলা কথাবার্তা গুলো স্লাইডে দিয়ে দেবো। এখন এসব বাংলা কথাবার্তা নিয়ে কথা বলতে মন চাইছে না, চাই যে স্বরূপ প্রিজমের কথাও বলা আছে তো। হুম, তো আমরা একটা ভালো অঙ্ক দেখি, আমরা একটা ভালো অঙ্ক দেখি। কোথায় ভালো অঙ্ক? হ্যাঁ, ভালো অঙ্ক নাই, মানে আছে, খুঁজে পাচ্ছি না। চলেন অঙ্ক করি। ওকে, আসেন আসেন, আমরা দু একটা ম্যাথ করি। একেবারে ম্যাথ না করলে, বাট নেক্সট ক্লাসে ম্যাথ করব। ঠিক আছে। আচ্ছা, আজকে আগে ছুটি দেন, আগে ছুটি দেওয়া যাবে না, আগে ছুটি দিলে এনাম ভাই আমার পিঠের উপর তাল ফেলবে। ঠিক আছে, ব্রেক, একাডেমিক ক্লাসে ব্রেক। ঠিক আছে, বিজয় ভক্ত, তুই প্রাইভেট পড়াবি না, 7টা থেকে 8টা পর্যন্ত তোর নিজের পড়ার কথা, তুই পড়াবি কেন? ঠিক আছে, আজকে বলে ফিজিক্স ক্লাসে অনেক হাসছে, মায়ের শুটায় লাভ, ফিজিক্স ক্লাস কি হাসির জায়গা নাকি? √2 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট প্রিজমের প্রতিসারক কোণ, দ্যাট মিন্স এ, প্রিজম কোণের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। প্রিজমে একটি আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হয়, দ্যাট মিন্স I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। প্রতিসারক কোণ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে √2। আচ্ছা, সো প্রিজম আপতিত হলে প্রিজম হতে এর নির্গমন কোণ কত হবে? দ্যাট মিন্স I2 এর ভ্যালু কত হবে? এইটা হচ্ছে আমাদেরকে মিষ্টি করে বের করতে বলছে। আচ্ছা
ওকে, তাহলে খেয়াল করেন, আপনি I1 এর মান জানেন, আপনি এর মান জানেন, আপনি মিউ এর মান জানেন। তাহলে আপনি ফার্স্টে হিসাব করেন হচ্ছে প্রিজমের প্রথম তলে। সো প্রিজমের প্রথম তলে যদি আপনি হিসাব করেন, তাইলে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে মিউ অফ এয়ার ইনটু সাইন অফ I1 সমান মিউ অফ প্রিজম বা মিউ অফ গ্লাস বা মিউ অফ প্রিজম, এটাকে মিউ অফ প্রিজমই লিখি, মিউ অফ প্রিজম ইনটু সাইন অফ R1, বা এইখান থেকে মিউ অফ এয়ার এর ভ্যালু কত 1 ইনটু সাইন অফ I1, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি সমান মিউ অফ প্রিজম কত √2 ইনটু সাইন অফ R1। তাইলে এইখান থেকে ক্যালকুলেশন করলে R1 এর ভ্যালু চলে আসবে। R1 এর ভ্যালু কত আসে? 45 ডিগ্রি আসে নাকি R1 এর ভ্যালু? তাহলে সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান তো 1/√2, তাই না? R1 এর ভ্যালু তো মনে হচ্ছে 30 ডিগ্রি আসবে। R1 এর ভ্যালু 30 ডিগ্রি আসবে। এক্স্যাক্টলি, হাউ ব্রিলিয়েন্ট আই এম। ওকে, তাহলে আমরা এইখান থেকে কি পাইলাম? R1 এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 30 ডিগ্রি। সো R1 এর ভ্যালু 30 ডিগ্রি যদি আমরা পাই, এখন দেখো তোমাদেরকে প্রিজম কোণ দেওয়া আছে। তোমাদেরকে কি দেওয়া আছে? তোমাদেরকে প্রিজম কোণ দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে প্রিজম কোণ সমান কি R1 প্লাস R2। এ সমান কি? এ সমান হচ্ছে R1 প্লাস R2। সুতরাং R2 সমান কি হবে? R2 সমান হবে হচ্ছে A মাইনাস R1। সো A মাইনাস R1 মানে কত? 60 মাইনাস 30, দ্যাট মিনস R2 এর মান আসবে 30 ডিগ্রি। সো R2 এর মান যদি 30 ডিগ্রি হয়, আমি এখনই বলতে পারবো I2 এর মান আসবে হচ্ছে 60 ডিগ্রি। I2 এর মান 60 ডিগ্রি আসবে, কনফার্ম। তাইলে আসেন আমরা এইখান থেকে দেখি প্রিজমের দ্বিতীয় তলে, প্রিজমের দ্বিতীয় তলে, তাইলে প্রিজমের দ্বিতীয় তলে কি হচ্ছে? প্রিজমের দ্বিতীয় তলে মিউ অফ প্রিজম সাইন অফ R2 সমান মিউ অফ এয়ার ইনটু সাইন অফ I2, বা এইখান থেকে মিউ অফ প্রিজম কত √2 ইনটু সাইন 30 ডিগ্রি, সাইন 30 এর ভ্যালু হাফ, মিউ অফ এয়ার এর ভ্যালু 1 ইনটু সাইন অফ I2। তো এখানে হাফ, তার মানে 1/√2, বা I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু তো 45 ডিগ্রি আসছে। হ্যাঁ ঠিক আছে, তো I1 এর সমান আসার কথা। তো I2 সমান কত আসবে? I2 সমান আসবে হচ্ছে 45 ডিগ্রি। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো বেসিক্যালি আমাদের এখানে যে ডেটাটা দেওয়া ছিল, এটা বেসিক্যালি ন্যূনতম বিচ্যুতি কোণের ডেটা। ঠিক আছে? আরে সাবাস, দুবাইয়ের সেরা আমার আগে করে ফেলছে, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন ছেলে, চ্যাম্পিয়ন। ওকে, সো এইটুকু পর্যন্তই আমাদের আজকের ক্লাসে থাকুক। দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। মিলিত হওয়া আর ছেদ হওয়া, এই একটা আলোক রশ্মি গেছে, এই একটা আলোক রশ্মি গেছে, মিলিত হইছে। হ্যাঁ, ও আমি 30 বলছি, ভুল করছি, মানে I1 এর সমান হবে, I1 এর সমান হবে, যেহেতু R1 সমান R2 হয়ে গেছে, তাইলে I1 সমানও I2 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, কে জানি মিলিত হওয়া আর ছেদ হওয়া একই বলতেছিলা। তো মিলিত হওয়া আর ছেদ হওয়া বলা যায়, মানে ইম্প্যাক্ট সেম। এই যে দুইটা আলোক রশ্মি মিলিত হয়েছে, আবার দুইটা আলোক রশ্মি ছেদ করে চলে গেছে, সো এদের ইম্প্যাক্ট সেম বলা যায়, প্রায় একই বলা যায়। ঠিক আছে, নির্গমন কোণ 45 ডিগ্রি, ইয়েস বস, নির্গমন কোণ 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে, দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। রাবার দিয়ে হোমওয়ার্ক দিচ্ছেন ভাইয়া। এই একটি অঙ্ক হোমওয়ার্কের জন্য থাকলো, তুলে রেখো। ওকে, আর এই আরেকটি অঙ্ক হোমওয়ার্কের জন্য থাকলো, তুলে রেখো। এই দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, এইদিকে তাকানোর মানে ভাইয়া কত খারাপ, এইদিকে তাকানোর দরকার নাই বলে এবার এইটা মার্কিং করতেছে। এটা তাকানোর দরকার নাই বললে এটা মার্কিং করলেন কেন? অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, তো এগুলো করো। নেক্সট ক্লাসে প্রচুর ম্যাথ করবো, প্রিজমের উপরে ম্যাথ সলভ করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।